স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন বাংলাদেশ নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আছেন মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ শামসুল আলম লিটন। আমার হাতে বামে আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আছেন মানবাধিকার কর্মী নূর খান। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় দুর্যোগ মোকাবেলার বাস্তবতা। আলোচনা শুরু করতে চাই বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। রাজধানীতে টানা বৃষ্টি, জলাবদ্ধতা, চট্টগ্রামের অবস্থা আরও খারাপ। 7 জেলায় বন্যায় এ পর্যন্ত 51 জনের মৃত্যু। ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, প্রধানমন্ত্রীও সমন্বয় করছেন এবং সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন। এই যে প্রাকৃতিক দুর্যোগটা, এই দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি বলি বা যেই তৎপরতা চলছে, এখানে সামগ্রিক কোনো ঘাটতি দেখছেন কিনা? দুর্যোগটা তো আকস্মিক নয়, এটা মনে হবে যে এটা অনিবার্য। কারণ আমাদের নদী কমিশনের ওনার সঙ্গে দীর্ঘদিন আমাদের কথাবার্তা বলার সুযোগ হয়েছিল। তার যে কাজ, সেই কাজগুলো কিভাবে বন্ধ হলো বা ব্যাহত হলো, আর আমাদের যে নগর পরিকল্পনা সে অনুযায়ী নগর ব্যবস্থাপনাটা কিভাবে তৈরি হলো, আর আমাদের নাগরিক সচেতনতা আমরা কতটুকু বাড়ালাম, সবগুলো মিলে সামগ্রিকভাবে নাগরিক দুর্যোগ শুধু আমরা একটা দিক দেখছি, কিন্তু দুর্যোগ তো কারো কারো জীবনের সুযোগও এনে দিচ্ছে। এবং সুযোগ এনে দিচ্ছে এরকম যে কক্সবাজার চট্টগ্রাম রেলপথ উঁচু করতে নাকি 10,000 কোটি টাকার আবার নতুন বরাদ্দ হবে। একটা রেলপথ এত ঢাকঢোল পিটিয়ে রেলপথ তৈরি হলো, সেটা কেন এত 3 ফুট নিচে পানির নিচে তলিয়ে গেল? এই সংকটগুলোর কথা তখন কেন মাথায় রাখা হলো না? রাখা হয়নি। আবার তখন বলবে আচ্ছা হঠাৎ করে তো এত বৃষ্টি সবসময় হয় না। তো হঠাৎ করে বৃষ্টি হয় না, কিন্তু আমরা অনেক দিন ধরে তো শুনছি যে জলবায়ু বিপর্যয়ের প্রভাবটা বাংলাদেশে কি পড়বে। বাংলাদেশের উপরের অংশে বাংলাদেশের চাইতে প্রায় 15 গুণ অঞ্চলে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির পানি গড়িয়ে যায় বাংলাদেশের মধ্যে দিয়ে সমুদ্রে। বাংলাদেশের যদি 54টা আন্তর্জাতিক নদী ধরি, আর এইরকম যে শাখা নদী উপনদী মিলে কত, সেটা তো উনি ভালো জানেন। এই নদীগুলো, সেগুলো প্রত্যেকটা হয় দখল, না হলে দূষণ। যেগুলো বেঁচে আছে সেগুলো ধুকে ধুকে বেঁচে আছে, আর বাকিগুলো মরে গেছে। নদী জীবন্ত থাকলে এটা জনগণের, এটা রাষ্ট্রের, আর নদীকে মেরে ফেলতে পারলে ওটা ব্যক্তি সম্পত্তি হয়ে যায়। ফলে নদী দখলের একটা উৎসব চলেছে। তো ফলে পানিটা যাবে কোন দিক দিয়ে? পানিকে তো যেতে হবে। আমরা তো প্রকৃতির নিয়মটা পাল্টে দিতে পারবো না, আমরা প্রকৃতির নিয়মটাকে মেনে চলবো। পানি উপর থেকে নিচের দিকে গড়িয়ে যাবে। বাংলাদেশ উপর থেকে নিচের দিকে একটা ঢালু একটা ভূখণ্ড। যদি আমরা দিনাজপুর ধরি, উঁচু জায়গা, কিছুটা রংপুর উঁচু জায়গা, রাজশাহী উঁচু জায়গা, এটা কত 120, 130, 135 ফিট উঁচু। আর একদম নিচের দিকে যদি বলি নোয়াখালী এবং সমুদ্র উপকূল অঞ্চল, সেখানে 6 ফিট 7 ফিট সমুদ্র সমতল থেকে উঁচু। তারপরে এইরকম একটা ঢালের মতন বাংলাদেশ। তো চোখ বন্ধ করলে দেখা যাবে যে এক ফোঁটা পানি পড়লে সে পানি তো গড়িয়ে এদিকেই যাবে। পানি তো আমার দিকে হিমালয়ের দিকে চলে যাবে না, সুযোগ হিমালয়ের দিকে পানি যেতে পারে যদি বাষ্পীভূত হয় তখন। কিন্তু আমাদের পানি হলে, বৃষ্টি হলে সে পানি গড়িয়ে নিচে যাবে। এই পানি গড়িয়ে যাওয়ার রাস্তাটা আমরা বন্ধ করে দেবো কেন? আমাদের তো উচিত ছিল পানি গড়িয়ে যাওয়ার রাস্তাটাকে ঠিক রাখা। আচ্ছা, ঢাকা শহরে কতগুলো খাল ছিল, ঢাকা শহরে কতগুলো জলাধার ছিল, ঢাকা শহরে এখন বৃষ্টির এক ফোঁটা পানি পড়লে সেই পানি কি মাটির নিচে যেতে পারবে? সেই পানি তো কোথায় যাবে তাহলে? তাহলে জলাধার শুধু তো জলাধার ছিল না, এটা তো একসময় আমাদের পানিকে ধরে রাখার একটা ব্যবস্থা যেমন ছিল, ভূগর্ভস্থ পানি রিচার্জ করারও একটা ব্যাপার ছিল। সেগুলো যে কিভাবে আমাদের দখলদারের হাতে চলে গেল। এবং তারপরে এখন যে বিষয়টা হলো, এবার আমরা সব জায়গায় দেখছি একদিনে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, এই হিসাবটা আমরা দেখছি। এটা কি মাস? এই মাসেই তো বৃষ্টি হবে। এই বৃষ্টিটা যদি আমরা বলতাম পৌষ মাসে হচ্ছে, তাহলে বুঝতাম যে এটা পৌষ মাসে বৃষ্টি। তো বর্ষাকালে তো বৃষ্টি হবে। আর সবচেয়ে বড় কথা, এবারের বিষয়টা কি, এবার প্রথম থেকে কিছু কিছু বৃষ্টি হওয়ার কারণে পানি যেটুকু প্রথম দিককার পানি যে চুষে নেওয়ার কথা ছিল, পানি মোটামুটি কিন্তু কিছু পানি মাটি কিছুটা পানি পেয়েছে। ফলে এখন এই পানিটা যাবে কিভাবে, তার রাস্তাটা কি হবে? আজকে এই সমস্যার সমাধান কি হবে? কিন্তু আজকে থেকে যদি উদ্যোগ না নেওয়া হয়, তাহলে 10 বছর পরে এই কথাগুলো আমাদের বলতে হবে। এবং একই কথা তো আমরা বারবার বলছি এবং শুনছি। ঢাকা শহরে দেখুন তো, নিউ মার্কেট বন্ধ করে দেওয়া হলো। ভাবুন, নিউ মার্কেট বন্ধ ঘোষণা করা হলো, কারণ জলাবদ্ধতা। ঢাকা শহরের বাণিজ্যিক নগরী যদি বলি, অঞ্চল যদি বলি, মতিঝিল 1 হাঁটু পানির নিচে। আচ্ছা,
ঢাকা শহরের আবাসিক এলাকার জন্য গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা যদি বলি, একটু অবস্থাপন্ন লোক মানুষরা বসবাস করতেন ধানমন্ডি, তো সেখানেও মনে এখন ভেলা চলতে হবে। তারপরে আমাদের ঢাকা শহরের মধ্যবিত্ত একদম যদি বলে পুরনো নাগরিক মানে আভিজাত্য নিয়ে যারা একসময় বসবাস করতেন পুরনো ঢাকার, তাদের ওখানে সেখানে জলাবদ্ধতা। তো ফলে ঢাকা শহরটা এখন মিরপুরে যাই, সেখানে একই অবস্থা। মিরপুরে তো মেট্রোতেও এসে যে মানুষ উঠবে, মেট্রো স্টেশন পর্যন্ত এক কোমর পানি হয়ে গেছে। তাহলে এইটার একটু এই শিক্ষাটা যেন আমাদের একটু আসে, যে তিনটা বিষয় এখানে খেয়াল করা দরকার। যে এখনই সময় আবার পৃথিবীর এটা বোধ হয় দ্বিতীয় বা তৃতীয় জনগোষ্ঠীর দিক থেকে বৃহত্তম, 3,63,00,000 মানুষ বসবাস করে। জাকার্তার পরেই বোধহয় আমাদের অবস্থান। আবার বসবাসের অনুপযোগীর দিক থেকেও কিন্তু তাহলে আমাদের জলবায়ু যখন বলি, তা ঢাকা শহরের জলও দূষিত, বায়ু দূষিত, দুটাই দূষিত। ফলে এটাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। এই যে গোটা দেশের মানুষ, তাদের জীবিকার আর কোনো উপায় নাই, তারা ঢাকায় এসে আশ্রয় নিচ্ছে, এটা যেমন একটা দিকে এটা ঠেকানোর উপায় নেই। অর্থনীতির এই কেন্দ্রীয় ভবন, এটা যেমন সকল মানুষকে কেন্দ্রে আকর্ষণ করছে, আবার এই মানুষগুলোর বসবাসের উপযোগী পরিবেশ যদি তৈরি করা না হয়, এটা তো একটা নরক তৈরি করে ফেলবে। ফলে আমরা যেটা মনে করি যে এখনই মানে সময়, এই দুর্যোগ যেন আমাদেরকে শিক্ষা দেয়। দুর্যোগ যেন শুধু বরাদ্দ বাড়ানোর সুযোগ না তৈরি করে, লুটপাটের সুযোগ তৈরি না করে, দুর্যোগ যেন দুর্যোগ ব্যবস্থাপনার দিকে আমাদেরকে ধাবিত করে। জি, আবার আপনার কাছে আসবো। বাংলাদেশ নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, যে রাজিকুজ্জামান রতন বলছিলেন এবং এই কথাটা বলা হচ্ছে যে দুর্যোগ আসে, আমরা আলাপ করি, সে আবার একই সমস্যাটা রয়ে যায়। এই যে দুর্যোগ থেকে আমরা শিক্ষা নিতে পারি না কেন, নেই না কেন, এবং এবারের যেই বাস্তবতা দাঁড়ালো। না, আপনি দেখেন যে এই যে জলাবদ্ধতা, এটা প্রতি বছর ঘটছে এবং প্রতি বছরই কিন্তু এর ইন্টেন্সিটি বাড়তেছে। তার কতগুলি কারণ আছে। আমি একটু ঢাকা শহরের কথাটাই বলি। ঢাকা শহরের জলাবদ্ধতা হওয়ার কথাই না। আপনি দেখেন ঢাকা কিন্তু একটা দ্বীপের মতো, একদিকে তুরাগ নদী, টঙ্গী খাল, বালু নদী, শীতলক্ষ্যা আছে একটু, তারপরে আপনার বুড়িগঙ্গা আছে। আপনার চারিদিকে কিন্তু নদী, সেখানে পানি চলে যেতে পারে। যদি অনেক সময় হয় নদীর পানি যখন বাড়ে কোনো যদি আপার ইসের থেকে, তখন হয়তো বলতে পারেন যে এখন সেটা না, এই পানিটা কেন যেতে পারে না, সেটার কিন্তু একটা ন্যাচারাল আছে, কজ আছে, যেটা এখন একটু বৃষ্টি বেশি হয়। অনেক সময় বৃষ্টি কিন্তু খুব ব্যাপক, মানে আগে তো ধীরে ধীরে হতো। ক্লাউড 2009 সালের পর এবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড, ক্লাউড বাস্ট বলে, অর্থাৎ আপনার মেঘ ভাঙা বৃষ্টির মতো অবস্থা হয়। কারণ জলীয় বাষ্প এখন বেশি এই মুহূর্তে সক্রিয়, বৃষ্টি হয় অল্প সময়ের মধ্যে। কিন্তু কেন ওই পানিটা যেতে পারে না? সারা ঢাকা শহরে কিন্তু স্টর্ম ড্রেন আছে। স্টর্ম ড্রেন হচ্ছে যে বৃষ্টির পানি ওই ড্রেনের মধ্যে যাবে, এবং তার জন্য কিন্তু রিটেনশন পন্ড আছে। আপনার বনানী লেক, গুলশান লেক, বাড়িধারার লেক, তারপরে আপনার ধানমন্ডি লেক, এই ধরনের বেশ কিছু জায়গা আছে যেখানে এই স্টর্ম ড্রেনের মাধ্যমে পানি চলে যাওয়ার কথা। ওইখানে যে থাকবে, ওখান থেকে ধীরে ধীরে পানি হবে, নিষ্কাশিত হবে। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। কিন্তু হয় না কেন আপনি জানেন? হয় না কেন? খুব ইন্টারেস্টিং। এই স্টর্ম ড্রেনের সাথে সিওরেজ লাইন দেওয়া আছে। সিওরেজ লাইন, আপনার যে বাংলাদেশে যে কোনো নগরীতে সিওরেজ লাইন, অর্থাৎ ব্ল্যাক ওয়াটার হচ্ছে যে টয়লেটের যে পানিটা, স্টুল, তারপরে আপনার এই যে ইউরিন, এগুলি যায় সিওরেজ লাইনের মাধ্যমে, এবং লাইনটা ছোট থাকে। এগুলি চলে যাবে ট্রিটমেন্ট প্ল্যান্টে। আগে যেত ঢাকা শহরে, এখন মাত্র 20% এই আছে, সিওরেজের কাভারেজ আছে মাত্র 20% বলা হয়, কিন্তু আমার ধারণা আরও কম। বাকিগুলি কোথায় যায়? আপনি ধরুন যে ঢাকা শহরে যদি 1 কোটি লোক থাকে, প্রতিদিন 50 লাখ কেজি স্টুল হয়, 1 কোটি লিটার ইউরিন হয়। এগুলো কোথায় যায়? এগুলি কিন্তু স্টর্ম ড্রেনের মাধ্যমে আপনি এসে যাচ্ছে, এই রিটেনশন পন্ডগুলিতে যাচ্ছে, হাতির ঝিল থিট এইসব জায়গায়। আরও বাকিগুলি যাচ্ছে কিন্তু খালে। এগুলি যে খালে কিন্তু ওপেন হয়েছে, এই খাল থেকে এটা যাচ্ছে নদীতে, খাল থেকে এটা নদীতে যাচ্ছে। সুতরাং এই যে পানিটা, এই পানি সম্পূর্ণভাবে আপনার বায়োলজিক্যালি এবং কেমিক্যালি দূষিত। আপনি দেখবেন আইসিডির রিপোর্ট আছে, যখনই এরকম ফ্লাডিং হচ্ছে, এরপরে কিন্তু একটা এই আপনার ডায়রিয়ার একটা স্পাইক হবে। হ্যাঁ, প্রবলেম হতে পারে, কি প্রবলেম হয়। এখন এই সুয়ারেজ, এই আপনার স্টুল, ইউরিন, এগুলি যখন ওই যে সুয়ারেজ লাইনের মধ্যে যায়, ওইটা কিন্তু ফ্লাশ আউট হয় না শীতকালে,
ওইটা কিন্তু এখানে সলিডিফাইড হয়ে যায়। যখন বৃষ্টির পানি আসতেছে, সে বৃষ্টির পানি কিন্তু ওই স্টর্ম ড্রেন দিয়া যেভাবে যাওয়া দরকার সেইভাবে যেতে পারতেছে না। চট্টগ্রামেও কি একই সমস্যা? না, চট্টগ্রামের সমস্যা একটু অন্য ধরনের সমস্যা। চট্টগ্রামের সমস্যা হচ্ছে কি, এটা একটা আপনার ক্যাচমেন্ট এরিয়া আছে, টোটাল হিল আছে। এবার চট্টগ্রামেও তো ভয়াবহ। হ্যাঁ, চট্টগ্রামেরটা একটু অন্য মাত্রার। সেটা হচ্ছে যে পানি আসতেছে হিল থেকে, এই পানিগুলি আপনার এইগুলি দিয়ে খাল দিয়ে, চাকতাই খাল, রাজাখালী খাল, বিভিন্ন রকম খাল আছে, খাল দিয়ে যাওয়ার কথা। এখন পাহাড় কাটে, গাছ কাটার ফলে আপনার ওই যে সয়েল, আপনার যে মাটি মিশ্রিত পানি একেবারে হলুদ, ওই পানিগুলি এইগুলিকে আপনার করে দেয়, খালগুলিকে আপনার অনেকটা। পরে আরো বিস্তারিত আলোচনায় যাব। তার মানে তো সমস্যাটা তো চিহ্নিত, তো সমাধান হচ্ছে না কেন? না, সমাধান কঠিন সমস্যা। আপনার বনানী বলেন, গুলশান বলেন, বাড্ডা বলেন, এই সব জায়গা দিয়ে আপনি সুয়ারেজ লাইন এখন করবেন কেমনে? হেভিলি বিল্ট আপ এরিয়া। এখানে যে সিটিকে সর্বনাশ করছে কয়েকজন লোক। এই ওয়াসার দায়িত্ব ছিল, ওয়াসা দাসের কান্দি করছে খুব সম্ভব 3,000 কোটি টাকা দিয়ে। কি করার জন্য? এই আপনার ওয়েস্টেজ, হিউম্যান ওয়েস্ট, অর্থাৎ স্টুল, ইউরিন, এই যে ব্ল্যাক ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য। তো ব্ল্যাক ওয়াটার লাইন নাই কিন্তু আপনার, মানে এরকম স্টুপিড কাজ। এখন ওইগুলি কি করতেছে তারা? ওয়েস্ট ওয়াটার, যেটা হাতির জেল থেকে পানি নিয়ে করে, হাতির জেলের পানি ট্রিট করার জন্য তো এই দাসের কান্দি হয় না। দাসের কান্দিটা হচ্ছে আপনার যে হিউম্যান যে এক্সক্রিটা, ফিসেস, এগুলি ব্ল্যাক ওয়াটার, এগুলি যাবে এই পাগলার মতো যাবে, সেগুলি ট্রিট করে আপনার ইনসিনারেট করবে, হোয়াট এভার। কিন্তু পাইপ তো নাই, আপনি পাইপই করেন নাই, অথচ 3,000 কোটি টাকা প্রকল্প ঠিকই করছেন। এখন এদেরকে আপনি গণশুনানি করে এদেরকে করা উচিত। আমি তো এক মিটিংয়ে ওয়াসার এমডি এবং যে সিটি কর্পোরেশনের এই ছিল, মেয়র ছিল আতিক, বলছি যে তাদেরকে পরিবেশ আইনে তাদের জেল হয়, 6 মাস করে জেল হয়, কারণ রিপিট অফেন্ডার। জি, আবার আপনার কাছে আসবো। মানবাধিকার কর্মী নূর খান, এই যে কোটি কোটি টাকার প্রকল্প, সমস্যা রয়ে যাচ্ছে, দূর হচ্ছে না, এবং রাজুকুজ্জামান রতন বলছেন, সবাই যেটা বলেন যে দুর্যোগ আবার কারো কারোর জন্য সুযোগও নিয়ে আসে। দেখেন, এটা নতুন কিছু না বাংলাদেশে, দীর্ঘদিনের এইটা অভ্যাস এবং আমরা অভ্যস্ত হয়ে গেছি। যেমন চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইন, গত বছরেও কিন্তু এই রেল লাইনের সমস্যা হয়েছে এবং প্রচুর টাকা খরচ করতে হয়েছে। তার মানে হচ্ছে প্রতি বছর এই ধরনের বা 2-1 বছর পর পর এই ধরনের সমস্যা হবে। মনে আছে কিনা, যখন তীব্র গরম পড়লো তখন আবার গরমেও কিন্তু লাইন বেঁকে গেছিল, এসব বিষয়। এবং এটা সারা বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় লাইন বেঁকে গেছিল। কিন্তু এই মানে জলাবদ্ধতা বা বন্যার কারণে যে ঘটনাগুলি ঘটতেছে, সেখানে দুটো বিষয়। একটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন যে জায়গায় অভ্যস্ত হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটাকে একদম নষ্ট করে ফেলছি আমরা। যেমন ধরুন, আমরা এখন যেখানে বসে কথা বলতেছি, এর থেকে মাত্র 100-200 গজ দূরেই ছিল কিন্তু একটা খাল। সেই খাল তো নেই, সেই খালটা পুরা রোড হয়ে গেছে, এবারে ঢালাই দিয়ে রোড হয়ে গেছে। মাঝখানে শুনেছিলাম যে এইটিকে আবার রোডের নিচ দিয়ে খালটা পুনর্জীবিত করা হবে এবং এই খালটাই যুক্ত হবে রামপুরার, মানে এই কারণ বাজারে, এবং এইটা যে বুড়িগঙ্গার সাথে মিশবে। দেখেন তো, সেই সুযোগ নেই। এই দিকটায় আমরা যেটা দেখেছি, পুরা জলাশয় ছিল না, রামপুরার পরে পুরা জলাশয় ছিল, বালু নদীতে যেত, বুড়িগঙ্গার দিকে যেত, চারিদিকের পানিটা প্রবাহিত হতো এবং এই পানিগুলি নিষ্কাশিত হতো এই পথ দিয়ে। এগুলি সম্পূর্ণরূপে আপনার বাধাগ্রস্ত হয়ে গেছে। এবং ওই যে কথাটা রতন ভাই বললেন, এটা সত্য কথা। নদী বেঁচে থাকলে হয় সরকারের, জনগণের, মানে রাষ্ট্রের। আর নদীকে যদি মেরে ফেলা যায়, তখন এইটার মালিক আপনি, আমি, আমরা ব্যক্তিরা হয়ে যাচ্ছি। ফলে এই যে মানে একটা লুটেরা স্বভাব তৈরি হচ্ছে। কারণ বাংলাদেশ তো মানে দীর্ঘদিন ধরে আমাদের সবাই কিন্তু আমরা সুযোগকে সদ্ব্যবহার করি। অর্থাৎ কোথাও সুযোগ থাকলে, সেটা খালের উপরে হোক, নদীর উপরে হোক, বা সরকারি হালট হোক, সেটা কিভাবে দখল করা যায় সেই বুদ্ধি, সেই পরামর্শ সামাজিকভাবে আমরা করি। এবং দেখবেন কোনো কোনো জায়গায় মসজিদ নির্মাণ করে ফেলি, এটা নিয়ে প্রশ্ন তোলা না যায়, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হয়ে যায়, মসজিদ, মন্দির।
এবং এটা নিয়ে মন্দির হওয়ার সম্ভাবনাটা কম এখন, আমি দেখছি, আমি পাইছি। তো এইটা নিয়ে কেউ তো আর প্রশ্ন করতে পারে না। আর এটা নিয়ে কিন্তু বেশ সুন্দর চাঁদাবাজিও হয়। আপনি অবাক হয়ে যাবেন, মাত্র 2 বছর আগে আমার নিজের চোখে দেখা ধানমন্ডি লেকের 8 নম্বর ব্রিজের গোড়ায় হঠাৎ রাতারাতি একটা মসজিদ তৈরি হয়ে গেল, রাতারাতি। এবং এক শুক্রবারে ওখানে নামাজ পড়বে, তখন ওইটা ভাঙা হলো। তাহলে এই যে নামাজ ঘরটা তৈরি হয়ে গেল কার চোখের সামনে? ধানমন্ডি 8 নম্বর ব্রিজের গোড়ায়। একটা তো 8 নম্বর ব্রিজের ওই পাশে 6 নম্বর রোডে আছে, তারপরে এই পারে তাকওয়া মসজিদ না, এই পারে একটা হয়ে তাকওয়াটা তো বড় মসজিদ। অর্থাৎ তাকওয়া মসজিদ, তারপরে তো আরেকটা আছে 6 নম্বর না 7 নম্বর, right. আবার 8 নম্বর ব্রিজের গোড়ায় এই পারে এইখানেও তৈরি হয়ে গেছে, ওটা অবশ্য ভেঙে দিচ্ছে। তো এই যে অবস্থাগুলি তৈরি হয়েছে, ফলে আমরা যে দুইটা জায়গায় আমাদের ব্যাপার, একটা হচ্ছে নগর ব্যবস্থাপনার জায়গাটা, এইটা আসলে ওই যে কথা ভাই বললেন আমি একেবারে সম্পূর্ণ একমত। সেটা হচ্ছে এই ইউরিন এবং সোয়ারেজের যেটা সোয়ারেজ যে ব্যাপারটা, এইটা কিন্তু এখন পর্যন্ত পরিকল্পিত না। আমরা দেখছি এই গত 3 মাস ধরে রাস্তার নিচ দিয়ে নেওয়ার মানে বিভিন্ন জায়গায় কাটাকাটি হচ্ছে, লাইন বসানো হচ্ছে, কিন্তু এই লাইনগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই মানে খালে বা কোনো মুক্ত জলাশয়ে নিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ওই যে ওয়াটার ট্রিটমেন্টের কথা যে বলা হচ্ছে, সেই জায়গা কিন্তু তৈরি হচ্ছে না। আমরা যতদূর জানি পাগলার এখানে একটা আছে, এর বেশি আর কোথাও আমরা কিন্তু এটা করতে পারিনি। এবং সেটাও লাইন, যেটা ভাই বললেন, আমি মনে করি লাইন নেই। এখন লাইন যদি না থাকে, আপনি ওই ওয়াটার ট্রিটমেন্টের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে তো লাভ হয় না। লাভ হইতো যদি লাইন এবং ওইটা একসাথে আপনি চিন্তা করতে পারতেন, অথবা আগে পাইপলাইন বসিয়ে তারপর ওইটা যদি চিন্তা করেন। সেই জায়গা তো আমরা নেই। এই যে পূর্বাঞ্চলের দিকে শহর গড়ে উঠছে এখন, ওইখানেও তো আমাদের সেই মানে আগাম চিন্তা করে যে সব কিছু তৈরি করা, সেই সুযোগটা কিন্তু আমরা রাখি। এখন ধরেন পলিথিনের যে ব্যাপক মাত্রায় ব্যবহার, একটা হচ্ছে যে আপনি নগর ব্যবস্থাপনায় ত্রুটি বিচ্যুতি আমরা আলাপ করলাম, তারপরে যেটা নাগরিক সচেতনতার যে জায়গাটা, সেইখানে আমরা কি দেখছি? আমরা যত্রতত্র পলিথিনের ব্যবহার, পলিথিন ফেলে রাখা, এটা প্লাস্টিকের ব্যবহার, হ্যাঁ প্লাস্টিকের ব্যবহার, ফলে মাটি যে পানি চুষে নেবে সেই জায়গাটা কিন্তু থাকছে না, কারণ এটা পলিথিন তো যে মাটিতে মিশ্রিত হচ্ছে, মাটিতে থাকছে। এই জায়গাগুলিতে আমাদের চিন্তা নাই, বরং কি করে মানে একটা প্রজেক্ট দাঁড়াবে, যে প্রজেক্ট আবার ব্যর্থ হবে, যে প্রজেক্ট হচ্ছে আংশিক প্রজেক্ট, পূর্ণাঙ্গ প্রজেক্ট না, সেইখানে টাকা ঢালার চেষ্টা করছি। সামগ্রিকভাবে আমাদের চিন্তা নাই। যেমন ধরেন এখন বৃষ্টির পানি আটকে গেছে, দুর্ভোগ হচ্ছে গত 2-3 দিন ধরে। এখন আমরা অনেক কথা শুনবো, একদম সর্বোচ্চ ব্যক্তির থেকে শুরু করে একজন কাউন্সিলর বা মেম্বার, তাদের মুখ দিয়ে অনেক কথা আমরা কিন্তু শুনবো, কিন্তু এটার বাস্তবায়নের ক্ষেত্রে দেখব যে সেইটা ততটুক বাস্তবায়িত হবে যেইটার ভিতর দিয়ে অর্থ লুট করা যায়, যেটা আমরা বিগত দিনে দেখেছি। এখন আশঙ্কা করতেছি, এখন আমরা ওই জায়গাটা দেখিনি, আমরা আশঙ্কা করতেছি ওইটি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু জনগণের ভোগান্তি দূর করার জন্য জনগণের কাছ থেকে পরামর্শ নিয়ে যে একটা প্রকল্প দাঁড়া করানো, সেইটার কিন্তু ঘাটতি রয়ে গেছে। আর জনগণের ভিতরও সচেতনতার অভাব আছে, যার জন্য আমাদেরকে কিন্তু এই ভোগান্তিতেই থাকতে হচ্ছে। যেমন ধরেন এই যে নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতাটা খুব সামান্য একটা জায়গায় কিন্তু হচ্ছে, অর্থাৎ নীলক্ষেতের মোড় থেকে শুরু করে বিডিআর 3 নম্বর গেট পর্যন্ত, তারও আগ পর্যন্ত এটা ভরে যাচ্ছে, সামান্য জায়গা। এইখানে আমি প্রতি বছর 1-2 বার দেখি ওই জায়গায় ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের চেষ্টা হয়, প্রতি বছর দেখি, কিন্তু কাজের কাজ কি হয়? বৃষ্টি আসলে বুঝি যে ওখানে নৌকা চলে, মানে আপনার 50 টাকা ভাড়া দিয়ে বা 100 টাকা ভাড়া দিয়ে ওই বিডিআর 3 নম্বর গেট থেকে রিক্সা উঠবেন, রিক্সাওয়ালা ঠেলে ঠেলে ওই ইয়েতে নিয়ে যাবে, এটা চলছে। এখন এর ভিতরে তো নগরের পিতা আছেন, নগরের এখন তো কি বলবো, নগর প্রশাসক আছেন, ভবিষ্যতে নির্বাচন করবেন, এখন তো তারা অনেক প্রতিশ্রুতি দিবেন, কিন্তু বাস্তব আজকে যদি এই কটা অঞ্চলে তারা ঘুরতেন নিজেরা ছাতি হাতে, গাড়িতে না ঘুরে, তাহলে বুঝতাম যে হ্যাঁ রিয়েলাইজ করার চেষ্টা করছেন। সেই জায়গাটা তো দেখলাম না। আবার আপনার কাছে আসবো।
মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ শামসুল আলম লিটন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই মনিটর করছেন। কিন্তু চট্টগ্রামে সরেজমি পরিদর্শন করে নাহিদ ইসলাম বলছেন আসলে সরকারকে দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না। আসলে সরকার পারে না কেন? এটা একটা সামাজিক এবং রাজনৈতিক দুর্যোগ, এটা কোনো শাসন অথবা সেই বিষয় না। আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি এর প্রত্যক্ষ প্রমাণ। আমি 22-23 সালের দিকে আমি ওনার ঘটনাটা খেয়াল করেছিলাম। তিনি সম্ভবত নদী দখল, খাল দখল এগুলো নিয়ে যখন বলেছিলেন যে প্রভাবশালী এবং রাজনৈতিক মহলের দৌরাত্ম্য এবং তাদের কারণেই এই ঘটনাগুলো ঘটছে এবং এই সব ক্ষেত্রে সতর্ক করে তিনি তার দায়িত্ব পালন করছিলেন, তখনই তার চুক্তির অবশিষ্ট অংশ বাতিল করে দেওয়া হলো এবং সেটা করে দেওয়া হলো জনস্বার্থে। তার মানে জনস্বার্থটা কী পরিমাণ ভয়ঙ্কর। সেই সময় সরকার যদি তার কথা শুনতো, যদিও সরকারের ফ্যাসিবাদী চরিত্র আগে থেকেই ভয়ঙ্কর রূপ ধারণ করছিল, তারপরেও পরিবেশ প্রতিবেশ তো স্বৈরাচার ফ্যাসিবাদ সকলের জন্য, গণতন্ত্র, মোল্লা মুন্সি কিংবা পুরোহিত সবার জন্যই পরিবেশ প্রতিবেশ হচ্ছে সমান। সুতরাং এখানে সকলেরই স্বার্থ সমান। সুতরাং এই কথাটি যদিও শুনতেন এবং ওই মন্ত্রীকে বরখাস্ত করতেন, যে মন্ত্রীকে ইঙ্গিত করে তিনি চাঁদপুর, এবং তিনি সুনির্দিষ্ট কতগুলো বিষয় উল্লেখ করেছিলেন এবং আমার এখন সব কিছু মনে নাই, কিন্তু আমাদের দেশে অনেক হাজার হাজার সরকারি কর্মকর্তা আছেন, অনেকেই বিভিন্ন দায়িত্ব পালন করেন, তিনি তার ভূমিকার জন্যই দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন। কথা হচ্ছে যে একেবারে এই প্রশাসনে অথবা রাজনীতিতে মানুষ নাই তা না, আছেন, কিন্তু সেই ভয়েসগুলো এভাবে স্তব্ধ করে দেওয়া হয়। এবং সেই সময় যদি সেদিনের চাঁদপুরের সেই নদী খেকো, বালু খেকো, এই সমস্ত যেই প্রভাবশালী মানুষটি ছিলেন তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা নেওয়া যেত, তাহলে হয়তো ধীরে ধীরে তিনি ফ্যাসিবাদ থেকে গণমানুষের ভালোবাসায় অভিষিক্ত হয়ে হয়তো গণতন্ত্রের পথেই যাত্রা শুরু করতেন। হয় কি, এক একটা ঘটনা মানুষকে একইভাবে আন্দোলিত করে। কোন ঘটনা কাকে নিজামুদ্দিন আউলিয়া বানিয়ে দেবে আর কোন ঘটনা তাকে এরশাদ শিকদার বানিয়ে দেবে, এটা ডিটারমাইন করতে হবে আপনাকে। তাইমুর রশিদ আপনি কী হবেন, অনুষ্ঠান উপস্থাপক হবেন, নাকি একজন এই শহরের সুন্দর চেহারা নিয়ে একটা দুর্ধর্ষ বাহিনীর প্রধান হবেন? আপনাকে আল্লাহ তাআলা আপনার মেধা মনীষা সব কিছু দিয়েছে, রাজনীতিকদেরকেও তাই দিয়েছে। আর আমরা বাংলাদেশি জাতি আর বাংলাদেশি জাতি যাই বলুন না কেন, আমি মনে করি যে আমরা হচ্ছে হায় হায় জাতি। মানে কোনো কিছু হলেই হায় হায় করে উঠি এবং সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রতিশ্রুতি ইত্যাদি অনেক কিছু বলি। কিন্তু আমার মনে আছে গত বছর আমি চট্টগ্রামে 3 দিনে গিয়েছিলাম এবং তার কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছিল। তো তখন মেয়র সাহেব অনেক কথা বলেছেন। উনি ডাক্তার মানুষ, উনি তো স্বাভাবিকভাবেই তিনি একজন পপুলার রাজনীতিকও বটে। তো উনি বলেছিলেন যে কতগুলো খাল, সম্ভবত 70 অথবা 70 এরকম খালের সংখ্যা, এগুলো পুনরুজ্জীবনের জন্য স্কিম নেওয়া হয়েছে এবং সেগুলো করবেন। পরবর্তীতে দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে তার কিছু বিরোধ হচ্ছে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে। এই প্রজেক্টগুলোর মধ্যে এটা আছে কিনা আমি জানি না, কারণ বিস্তারিত না জেনে বলা ঠিক নয়। তো এইবার সেটা ঘটলো এবং মঞ্জু সাহেব যেটা বললেন যে এই পড়ার কারণে ওই যে পাহাড়গুলো ধসে পড়ে এবং সেখান থেকে পানি যখন নামে ওগুলো সহ খালগুলো, কিন্তু সবগুলো খাল তো আর ওইভাবে হয় না, কারণ আমরা জানি দখল হয়েছে। ইয়েস, তো দখলদার যারা, দেখুন এটা কিন্তু ম্যাপ সব কিছু আছে, এই CSR কিংবা অন্যান্য যে ম্যাপগুলো আছে ওখানে কিন্তু খাল কোথায় কোথায় আছে আমরা জানি, এবং কে দখল করলো সেটা তো পরিষ্কার। ইয়েস, এখন কথাটা হচ্ছে যে আমরা সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেক সাহসী মানুষকে পাই যারা এগুলো উচ্ছেদ করে, তাদের জন্য হয়তো ম্যাক্সিমাম 30 দিনের ব্যাপার। কিন্তু আমরা কি তাদের নিয়োগের জন্য তাদেরকে যথেষ্ট নৈতিক সাহস দিচ্ছি? আমাদের ত্রুটি আছে না? ব্যাংক খালি হয়ে গেছে, ব্যাংকের সামনে কি পুলিশ তো র্যাবগুলি করে নাই? কই, ব্যাংকের গ্রাহকরা তো গিয়ে সেখানে বুক চিতিয়ে দাঁড়ায় নাই যে আমার টাকা কোথায়, এখন ব্যাংক কর্তৃপক্ষ জানতে চাই। তো এটা তো কেউ করি নাই আমরা। সুতরাং আমাদের দেশে ফ্যাসিবাদ উত্থানের পেছনে আমাদের অসচেতনতা, আমাদের এক ধরনের পরোক্ষ অসহায়ত্ব প্রকাশ করা, আসলে অসহায়ত্ব নয়, এটা হচ্ছে এক ধরনের কম্প্রোমাইজ। এবং আমরা যে সাহসী জাতিটাতি বলি, এটা আমি বিশ্বাস করি না। আমাদের সাহসের প্রতীক আমি আসলে খুব বেশি কোথাও দেখি না, কারণ 7.5 কোটি মানুষের মধ্যে যখন 67,000 মানুষ ট্রেনিং নেয় দেশের মুক্তিযুদ্ধের মাকে বাঁচানোর জন্য, সুতরাং এত সাহসের ব্যাপার আমি মূলত আমাদের হায় হায় বাদ দিয়ে, যেহেতু এখন 70-80% আর জেনজি নিউ জেনারেশন তারা বুঝতে শেখে, তারা দুনিয়াতে 3টি দেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, 70-এ একই লেভেলে, বরং কোনো ক্ষেত্রে তাদের ইন্ডেক্স একটু নিচেও ছিল আমাদের চেয়ে। আজকে তারা সব সেকেন্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ডের দেশ, আর আমরা সিঙ্গাপুর, হাজার হাজার লাখ লাখ মানুষ থাকে এবং শত শত বিল্ডিং এবং শত শত মাঠ, ছোট্ট এক পিস। আর ঢাকা শহরের 4 ভাগের 1 ভাগ হবে, কোনো পানি পাবেন না আপনি। সারাদিন বৃষ্টি হচ্ছে,
কোনো পানি নেই। এত শেখার দরকার নেই। নেদারল্যান্ডে আমাদের পলিসি মেকাররা, ওনাদের ব্যুরোক্র্যাট যারা আছেন কিংবা রাজনীতিক যারা আছেন, শত শত গিয়েছেন। নেদারল্যান্ড শহরটাই টিকে আছে একটা জাস্ট একটা প্রকল্পের উপরে। সেই প্রকল্প এখন পর্যন্ত আমরা শুনি নাই বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তারা করেছে, এবং তারা নিয়মিত মেরামত করছেন, এবং তারা বিশ্বের রোল মডেল। সারা পৃথিবীতে এই সমস্ত সমস্যা যেসব দেশে আছে তারা ওখানে যান, কেউ কেউ শপিং করে ফিরে আসেন, আর কেউ কেউ সেখান থেকে শেখেন যে আসলে কী হয়েছে, এখন কি করছে তারা, সমস্যা গোড়ায়। যে কথাগুলো হলো, ওই যে দুর্যোগ, সামনের যে সংকট, সেই জায়গায় আমরা যে আলোচনাগুলো করলাম, একটি প্রশ্ন যে তাহলে আমরা সমস্যাটা তো জানা, তাহলে আগে থেকে আমরা প্রস্তুতি নেই না কেন, নিতে পারি না কেন, এবং আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে আগামী দিন যেন আবার এই সংকটে পড়তে না হয়, তার জন্য আপনার কি পরামর্শ? তার কিছু তথ্য দেই যে চিটাগাঙে আপনার ওই জলাবদ্ধতার ইসের জন্য, নিরসনের জন্য এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার ধারণা আছে? 10,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা সিডিএ আছে, সিটি কর্পোরেশন মিলে ঠিলে কি রেজাল্ট হয়েছে কি? 10,000 টাকা কি কোটি টাকা কি 10,000 কোটি টাকা কিন্তু কম না, $1 বিলিয়ন। এইটি কি ঠিক মতো কাজ হয়েছে? হয় নাই। ঢাকার যে চারপাশের যে নদীগুলি যে সম্পূর্ণভাবে বিষাক্ত অল দ্য টাইম। আপনার এই যে পানি, এসের যে এই যে রাস্তার যে পানি, এগুলি কিন্তু সব ফিকাল ব্যাকটেরিয়া। আপনি টেস্ট করেন, আপনি টেস্ট করে দেখেন। এই যে এই দূষণ রোধের জন্য, নাব্যতা করার জন্য কয়টা প্রজেক্ট আছে? 6-7টা প্রজেক্ট আছে, কিন্তু কাজ হয় নাই। কাজ হয় না এই কারণে ঠিক মতো করা হয় না। যদি ঠিক মতো করা হতো তাহলে এই সমস্যার সমাধান কি করা যায় না? ডেফিনেটলি সমস্যার সমাধান করা যায়, কিন্তু ঠিক মতো যদি কাজ হয় না তো এখানে আপনার সবাই বিদেশ ভ্রমণে চলে যায়, কিছু হইলেই বিদেশ ভ্রমণ। আপনার অভিজ্ঞতা নিতে আপনি খিচুড়ি পাক করবেন ছাত্রদের, বাচ্চাদের জন্য, ট্রেনিংয়ের জন্য চলে যাচ্ছেন। আপনার উদ্ভট একটা জাতি, উদ্ভট জাতি। বিদেশে না গেলে এরা মনে হয় এক চা খাইতে হলো হাউ টু ড্রিঙ্ক টি, চানে চলে যাবে, এই ধরনের ঘটনা। সুতরাং আমি মনে করি কি এটা এই জায়গা থেকে আমরা বেরোতে পারবো কবে? যদি একজন ভালো নেতা হয়, স্ট্রং নেতা হয়, কঠিন নেতা হয়। এই দেখেন, এই যে আমাদের রেল দায়িত্বে যে মন্ত্রী আছে রবিউল শেখ, উনি কি বলল? ফ্লাড প্লেন রক্ষা করার জন্য উনি বললো যে এখান থেকে মাটি কাটা প্রয়োজন ছিল। ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? তারেক রহমান সাহেব এটা দেখে না যে উনি এগুলি বলার পরে কী হলো? প্রথমবার বলার ডিসি এবং ইউনোরা ওটাকে ঠেকাইতে গেছে, তার দে ডিড দ্য রাইট থিং। কিন্তু পরে দেখা গেলো উনি বললো কি না, বিষয়টা তো এরকম না, ফ্লাড প্লেন ছিল, সেখান থেকে উঁচা জায়গা, সেই যেটা মাটি কাটতে হয়েছে, না কাটলে তো উঠা ল্যাডার দিয়ে চুরি করবে, এটা করবে, আমরা গাছ লাগাই দেবো। এ করার পরে যে 20 কিলোমিটার 18 কিলোমিটার মাটি ঠাটি কাটিয়ে নিয়ে চলে গেছে। ওইখানে মাটি যে কাটছে, মাটি কার মাটি? সরকারের মাটি। সেখানে তো আইন আছে, তো আপনি ড্রেস ম্যাটেরিয়াল আপনি কীভাবে ম্যানেজ করবেন? ওই মাটি নিলাম হবে, ওইখানে যদি কাটতেই হয় কয় ফিট গভীর করে কাটতে হবে? কেন কাটবেন আপনি তো পানির ফ্লো হওয়ার তো কোনো কারণ নাই, একেবারে সেম প্লেনে আছে। এই যে উনি কার কথা অনুসারে এই কাজটা করছে? ওনার ইঞ্জিনিয়ার কারা? ইঞ্জিনিয়ারকে আপনি জিজ্ঞেস করেন যে এটা কি সায়েন্টিফিক ওয়েতে, মানে স্ট্যান্ডার্ড ওয়েতে করছে কিনা। টেন্ডার দিবে, গভর্নমেন্টের কাজ, 20 কিলোমিটার যে মাটি কাটতেই হয়, হইতে পারে, আমি ধরে নিলাম, তাহলে টেন্ডার দিবে না? টেন্ডার দিলে টানানো থাকবে না? এই কাজটা একে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে, আর্নেস্ট পানি থাকবে, টেন্ডার নম্বর থাকবে, কোথায়? এখন যদি একজন মন্ত্রী এই ধরনের কাজ করে এবং তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেয় সরকার মানে প্রধানমন্ত্রী, তাহলে আপনি কী করবেন? আপনি তো দেখবেন সব রেল লাইনের নিচের মাটি কেটে নিয়ে চলে যাবে। ওই যে সমঝোতা করে চান্দা হয়েছে না, সমঝোতা করে। আর বেশি কিছু বলতে চাই না, কারণ সরকার কেবল 6 মাস ধরে আসছে। জি, সেই জায়গায় তাহলে যে এই পরিস্থিতি থেকে উত্তরণ আপনার পরামর্শের কথা বলছেন। পরামর্শ হচ্ছে যে সরকারকে স্ট্রং অ্যাকশন নিতে হবে, স্পেশালি তার মন্ত্রীদের এগেনস্টে অ্যাকশন নিতে হবে। মন্ত্রীরা যদি এই ধরনের কোনো কাজ করে, তাকে আপনি মন্ত্রী হিসেবে রাখবেন না। বাংলাদেশে অনেক লোক আছে যারা ভালো মন্ত্রীগিরি করতে পারে, অনেস্ট ওয়েতে। জি, রাজাকুজ্জামান রতন, একটু রাজনীতির দিকে দৃষ্টি দিতে চাই। নিশ্চয়ই এর মধ্যে 2-3 দিন ধরে নিয়ে আলোচনা হচ্ছে, ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা। তার এই দেশে ফেরার ঘোষণার আলোকে, মানে তার এই দেশে ফেরার ঘোষণাটা কতটা বাস্তব, এবং যখন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই, তাকে
অবশ্যই গ্রেফতার হতে হবে। এবং এই আলোচনা যখন চলছে তখন সংসদে আজকে অর্থমন্ত্রী আরও এক মানে খুবই ভয়ানক তথ্য দিয়েছেন। মুজিব বর্ষ উদযাপনে 982 কোটি টাকা খরচ এবং তার এক বছরে খাওয়ার খরচ ছিল 35 কোটি টাকা। এই যে লুটপাট এবং জুলাই গণঅভ্যুত্থানে রক্তপাতের ঘটনা তো আছেই। ধন্যবাদ। তার আগে একটু দুটো কথা বলে নেই। একটা হচ্ছে যে আমাদের দেশে একটা সুচিন্তিত লুণ্ঠনের জন্য পরিকল্পিত ব্যর্থতা প্রকল্প তৈরি করা হয় এবং সে কারণে দেখবেন প্রত্যেকটা পরিকল্পনা করাই হচ্ছে ওটা ব্যর্থ হবে জেনেই। এই জায়গায় যারা এই সমস্ত পরিকল্পনার সঙ্গে দায়ী, যেটা উনি বললেন যে আমি একসময় চট্টগ্রামে দীর্ঘদিন রাজনীতি করেছি, 10,000 কোটি টাকা শুধুমাত্র চাক্তাই খাল, রাজা খাল এগুলো ঠিক করার জন্য ইয়ে করা হয়েছে। তো কই আমার হালি শহরের জলাবদ্ধতা বলি আর চাক্তাই খালের দুঃখ এগুলো তো দূর হলো না। তার মানে বৃষ্টির ধারার মতো অবিরলভাবে যেন টাকা পড়তে থাকে প্রতি বছর বৃষ্টি হবে, প্রতি বছর বরাদ্দ হবে, এই একটা নিয়মিত প্রক্রিয়া তারা চালু করেছে। একসময় মানুষ বলতো যে বিকালবেলা নদীর পাড়ে ঘুরতে যেত, এখন দুর্গন্ধের কারণে নদী থেকে পালিয়ে যায় মানুষ, দূরে থাকে বরং। আচ্ছা, লেক নাকি স্বাস্থ্যকর জায়গা, সেখানে ব্যায়াম করবে, ঘুরবে ফিরবে। আমাদের লেকগুলোর কি অবস্থা? দুর্গন্ধে লেকের পাশে যাওয়া যায় না। তো যেটা উনি বললেন যে সুয়ারেজ লাইন গিয়ে মিশছে আমাদের লেকের মধ্যে, লেকের পানি সবুজ আর নদীর পানি কালো। আমরা আগে জানতাম পানির কোনো বর্ণ নাই, বিজ্ঞানকে তো মিথ্যা করে দিয়েছি আমরা। পানি কে বলছে বর্ণ নাই? পানি কোথাও সবুজ কোথাও কালো, এবং সেটা আমরা পানি বানাতে পারি। এবং এটার জন্য ভবিষ্যতে আমাদের হয়তো বিজ্ঞানের ক্ষেত্রে অবিস্মরণীয় ভূমিকা পালন করার জন্য আমাদেরকে একটা পুরস্কারও দেওয়া যেতে পারে। এগুলো করলেন কারা? এই জনগণের টাকার 9-6 করলেন। আমরা তো নাস্তার বিল দেখলাম, সেটা যদি বছরে 35 কোটি টাকা হয় তাহলে মাসে হচ্ছে প্রায় ধরেন 3.5 কোটি টাকা, হ্যাঁ 3 কোটি টাকার উপরে আর কি। মাসে 3 কোটি টাকা হলে 30 দিনে 3 কোটি, তার মানে দিনে 10 লক্ষ টাকা করে। এগুলো শুনলে তো একটু অবাক লাগে যে তাহলে কিভাবে মানে উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত একজন শ্রদ্ধেয় মানুষকে শ্রদ্ধা জানাবার জন্য যখন টাকা খরচ করতে হয় তখন বুঝতে হবে যে শ্রদ্ধা কি টাকা দিয়ে কেনার বিষয়। আমাদের সূর্য সেনের নাম তো পাঠ্যপুস্তক থেকে নাই করে দিয়েছিল, কিন্তু মানুষের চেতনায় তো আছে। প্রীতিলতাকে তো স্মরণই করা হয়নি, বেগম রোকেয়াকে নিয়ে কে কথা বলেছে, এমনকি নজরুলকেও কত লাঞ্ছনা গঞ্চনার মধ্যে পড়তে হয়েছে। তা মানুষ শ্রদ্ধেয় মানুষ, কিংবা যদি বলি শেরে বাংলা একে ফজলুল হক, তার কথা যদি বলি, তাহলে আমরা হয়েছে কি প্রদর্শনবাতিকতার এমন এক উৎকট প্রদর্শনীর মধ্যে নেমে গিয়েছিলাম যেখানে জনগণের টাকা 9-6 করতে কিচ্ছু হয়নি। ফলে ওইদিকে যেমন টাকা 9-6 হয়েছে, ঠিক এই ক্ষেত্রেও হয়েছে। এখন রাজনীতিতে এটার সঙ্গে রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতি হাত ধরাধরি করে চলে। কি ধরনের সংস্কৃতিদের দ্বারা মানুষের মনন জগৎটা তৈরি করা হচ্ছে। এখন আমাদের নগরপিতা একটা কথা চালু হয়েছে, তা এখনও মনে হচ্ছে নগরপিতা তো সন্তানকে ত্যায্য ঘোষণা করে, মানে সন্তানের প্রতি কোনো দায় পালন করে না, তাহলে কি পিতা তিনি? তো ফলে এগুলোকে এই যে কিছু শব্দ দিয়ে আমাদেরকে কাউকে মহিমান্বিত করা আর শব্দ দিয়ে কাউকে ট্যাগিং করা। ওই যে নদী বাঁচাতে গিয়ে পরে যান বাঁচানো কঠিন হয়ে গেছিলো তার, তিনি তো যদি সেই দিন তার ড্রাইভার তা বুদ্ধি করে যদি গাড়ি না সেভ করতো তাহলে আমরা তার শোকসভা হয়তো করতাম এবং একদিন ভুলেও যেতাম। আমরা বলতাম যে একটা লোক কি বোকার মতো কি কাজ করতে আসছিল, কি দরকার পড়ছিল বাবা তোমার এই সময় নদী উদ্ধার করার, তুমি নিজের জীবন উদ্ধার করতে পারলা না, তুমি নদী বাঁচাবা। এইরকম পরিস্থিতির দেশটা করে ফেলেছিল যারা, কিংবা করছে যারা এখনও, তাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প তো নাই। এটা হলো একটা দিক। 2 নম্বরে রাজনীতিতে সবসময় একটা উত্তেজনা জিয়ে রাখার চেষ্টা হয়। অনেক সময় মনে হয় যে উত্তেজনাটাই হচ্ছে রাজনীতির প্রধান বোধহয় রসদ। রাজনীতির যে মূল কাজটা হওয়া উচিত যে জনগণের সচেতনতা তৈরি করা। এই দেশটাতে আমার থাকতে হবে, এই দেশটাতে আমাকে বাঁচতে হবে, আর এই দেশের মানুষের সঙ্গে আমার মানুষের জীবনটাকে এখানে মিলিয়ে নিতে হবে। এই বোধটা তৈরি করতে না পারলে এই একটা রাজনীতি কীভাবে করব? যদি রাজনীতিবিদরা তাদের ভবিষ্যৎ গড়ে তোলেন বিদেশের মাটিতে, যদি তাদের সম্পদের উৎস হিসেবে ব্যাংক লুটকে মনে করেন, যদি তারা নিজের দেশের নদী খাল বিল এগুলোকে তাদের সম্পত্তির জন্য বাগানবাড়ি মনে করেন, তাহলে সেই রাজনীতিবিদরা কি দেশের রাজনীতি নিয়ে ভাববেন? কিন্তু যে মানুষ এই বর্ষার মধ্যেও তো টেনে টেনে রিক্সা চালাচ্ছে, ওই তো আবার ভ্যাট দিচ্ছে, সেই রিক্সা চালিয়ে সারাদিনে যদি 500 টাকা রোজগার করে থাকে তাহলে ফ্ল্যাট রেটে হলো 75 টাকা তো তিনি ভ্যাট দিয়েছেন, ওই টাকা দিয়ে যা জিনিসপত্র কিনেছেন। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমার কৃষক তো জমিতে কাজ করছেই,
এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমার গার্মেন্টসের মেয়েটা তো এক হাঁটু পানির মধ্যে কাপড়, ভেজা কাপড় নিয়ে কারখানায় গিয়ে তারপর কাজ করে ও ভেজা কাপড় নিয়ে আবার বাড়িতে ফিরে এসেছেন। ওদের টাকায় তো চলছে, এই যে এখানে বাতি জ্বলছে, বিদ্যুৎ জ্বলছে, এগুলো তো সেই মানুষের ট্যাক্সের টাকা। তো তাদের প্রতি যদি দায়বদ্ধতাটা তৈরি না হয়, কে কবে আসলেন আর কে কবে গেলেন এই নিয়ে যদি উত্তেজনার খোরাক জাগিয়ে তোলা হয়, তাহলে জুলাই মাসে যে চেতনা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, আজকে কেন ওই যেটা বলেছেন যে আমরা কি হায় হায় জাতিতে পরিণত হলাম, একটা হাহাকারের জাতিতে পরিণত হলাম, যে 2 বছর যেতে না যেতেই যে জুলাইয়ের চেতনা সেগুলো সব বিসর্জন দিয়ে বসে থাকলাম। জুলাইয়ের চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে, জুলাইয়ের চেতনার পরেও দেখলাম লুটপাটের চেতনাটা অব্যাহত থাকলো। তা নাহলে কেন 2025 সালে সুইস ব্যাংকে আমাদের বাংলাদেশিদের আমানত 41% বাড়লো? কেন আমাদের এই 1.5 বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী প্রায় 10,337 জন নতুন কোটিপতির জন্ম হলো? কেন এর পরে যে নির্বাচন হলো, নির্বাচনের হলফনামাগুলো আমরা দেখেছি না? হলফনামায় এত মিথ্যা তথ্যের ছড়াছড়ি কীভাবে দিতে পারলো? তারা না সবাই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার ফসল হিসেবেই আমাদের পরবর্তী সরকার এবং বর্তমান পার্লামেন্ট। এবং এই পার্লামেন্টও দেখুন যে আলোচনাগুলো হচ্ছে, প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ করে কি আলোচনা পার্লামেন্টে শুনছি আমরা। তো ফলে এগুলো একটু খেয়াল করতে হবে। রাজনীতিতে যেমন শুধু নদী দূষণ হয়েছে না, আমাদের চেতনা দূষণও তো হয়েছে, এবং চেতনা দূষণের সবচেয়ে নির্মম বহিঃপ্রকাশ, নোংরা বহিঃপ্রকাশ হচ্ছে রাজনীতিতে। আপনি সমালোচনা করলেই আপনি কারো না কারো দোষর হয়ে যাবেন। মাঝখানে এরকম হয়েছিল যে আমরা বলতে বাধ্য হচ্ছিলাম যে তোমরা শুধু দোষর খোঁজো কিন্তু ভাসুর খোঁজো না, একে অমুকের দোষর, একে দোষর, কিন্তু মূল ঘটনা কে ঘটাচ্ছে তাকে তো ঠিকই আড়াল করে রাখা হচ্ছে। ফলে আমরা মনে করি যে নদী যেমন, পানির নাম যেমন জীবন, নদী যেমন প্রবাহের মতো, নদীর প্রবাহটা যেমন আমরা রক্ষা করতে চাই, মানুষের চেতনার প্রবাহটাকেও রক্ষা করা দরকার, এবং রাজনীতির একটা সুস্থ ধারার প্রবাহটা রক্ষা করা দরকার। এটা না করলে নদী দূষণের মতো করে রাজনীতি দূষণও হয়ে 2 দূষণে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। ফলে আমরা মনে করি ওই যে আওয়াজ তোলার চাইতেও যে কারণে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই কারণটা যেন আমরা কখনো ভুলে না যাই। যে দুর্নীতির হাত থেকে মানুষ বাঁচতে চেয়েছিল, যে দুঃশাসনের হাত থেকে মানুষ বাঁচতে চেয়েছিল, দেশকে ভালোবাসাটাকে অনেক সময় যখন অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছিল, দেশকে ভালোবাসা মানে কি? দেশ কি বিমূর্ত কিছু জিনিস? দেশকে ভালোবাসা মানে নদীকে ভালোবাসা, দেশকে ভালোবাসা মানে আমার কৃষককে ভালোবাসা, দেশকে ভালোবাসা মানে শ্রমিককে ভালোবাসা। শ্রমিকের পক্ষে কথা বললে রাষ্ট্রদ্রোহী, কৃষকের পক্ষে কথা বললে উত্তেজনা সৃষ্টিকারী, নদী রক্ষা করার কথা বললে তিনি জনস্বার্থের বিরুদ্ধে চলে গেছেন। এগুলো যদি চলতে থাকে তাহলে বুঝতে হবে জুলাইয়ের চেতনাটা কিন্তু, জুলাইয়ের চেতনারও একটা অপমৃত্যু ঘটেছে। ফলে আমরা মনে করি রাজনীতিতে এই দিকগুলোতে একটু নজর দেওয়া উচিত। কে কবে আসবেন, কে কবে যাবেন, ওইটা সেকেন্ডারি বিষয়। জি, শামসুল আলম মিঠুন, এই যে দেশে ফেরার আওয়াজ আর তার দুর্নীতির যে ভয়াবহ, এটা একটা এটা একটা খুব বুঝে শুনে যে ধরনের অপলাপ করা হয় এবং উপহাস করা হয় বাস্তবতাকে, তিনি সেটাই বলেছেন। এবং তার সম্পর্কে আদালত 3 দশক আগে যেই অবজারভেশন দিয়েছিল, পরবর্তী সরকার যদি সেই ক্ষেত্রে কঠোর হতে পারত তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। কারণ পৃথিবীর কোনো দেশেই অপ্রকৃতিস্থ অথবা সাইকোলজিক্যালি, যেমন ডোনাল্ড ট্রাম্পের সাইকোলজিক্যাল যে কন্ডিশন নিয়ে প্রায় ডিবেট হচ্ছে, এই ডিবেট কিন্তু যারা করছে তারা তাকে অযোগ্য ঘোষণার জন্য করছে না। এই ডিবেটটা তারা এই কারণে করছে যে এটা তাদের সিটিজেন হিসেবে দায়িত্ব, এবং লিগ্যালি এই পয়েন্টটা, এই আলোচনার সুযোগ তাদের আছে। এবং শুধু মার্কিন জাতি নয়, সারা পৃথিবীকেই কথা স্মরণ করিয়ে দেওয়া যে তুমি তোমার নির্বাচিত যে শাসক তার কিন্তু দাস নয়, তার মেন্টাল স্টেক নিয়ে কথা বলা। এবং কোনো একটা সময় এই ব্যাপারে হয়তো আরও কোনো লিগ্যাল, যেমন তিনি এখন কনভিক্টেড, আমাদের সাবেক স্বৈরাচারী শাসক তিনি কনভিক্টেড। তো কনভিক্টেড হওয়ার পরে এটা কিন্তু শেষ না, কারণ গণতন্ত্রের উপরের যেহেতু রুল অফ ল অবস্থান নিয়েছে, আমাদের এই কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সকল শাসকের, যে আমরা কিন্তু সময়কে যারা তুড়ি মেরে চলে, সময়ও তাদেরকে সময় মতো তুড়ি মেরে কোথাও জেলে ঢোকায়, কোথাও গাদ্দাফির মতো পিলারের মধ্যে, যে ময়লার মধ্যে ঢোকায়, এবং কাউকে সাদ্দামের মতো পরিণতি ভোগ করতে হয়। সো আপনি যে কথাটা বলেছেন, শেখ হাসিনা গণহত্যা করেই শান্তি পাননি, তিনি নির্মম নৃশংস সমস্ত অর্ডার দিয়েই ক্ষান্ত হননি। তিনি, আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্র ছিলাম, আমরা তখন একটা খুব অন্যরকমের একটা পথনাটক করতাম, সেটা ছিল হুজুর কখন মরবে। একটা হুজুর গ্রামে নানা রকমের বিশৃঙ্খলা,
নৈরাজ্য তৈরি করতো। তিনি তার ধর্মের আড়ালে তিনি তার অপকর্মগুলোকে করতেন। আসলে আমরা এরশাদকে মিন করেই করেছি এবং পুলিশের জন্য আমাদেরকে যথেষ্ট কয়েকবার পিটিয়েছে আর কি। কিন্তু আমরা কিন্তু হুজুর কখন মরবে বন্ধ করি নাই ঢাকা কলেজে আমরা যারা একটু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তো আমি সে কারণে বলবো যে তিনি যেখানেই যান না কেন তিনি একই কাজ করে যাবেন, তিনি হত্যায় উস্কানি দিবেন। সেখান থেকেই তিনি বলছেন কিভাবে হত্যা করা হবে, এবং তিনি যার কর্মীদের বলছেন শুধু বললে হবে না, করে দেখাও। তারা কিন্তু বলছে যে আমরা দেখে নিব, আমরা এই এতজন বিভিন্ন, তো তিনি সেখান থেকে আবার নির্দেশও দিচ্ছেন যে শুধু বললে হবে না। তো আমার মনে হয় যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের একটা দুর্ভাগ্য, এই সমাজে এত ডাইরেক্ট হত্যাকাণ্ড, শিশু 140-এর উপরে শিশুকে নির্মমভাবে হত্যাকাণ্ড। গোপী নামে 6 বছরের একটা বাচ্চা, আপনার আমাদের সবারই বাচ্চা আছে, তো আমাদের 6 বছরের বাচ্চাকে যদি উপর থেকে যদি গুলি করে খুন করা হয়, আপনি চিন্তা করুন তো, পুরো একটা এলাকাকে খুন করার মতো একটা ব্যাপার হয়ে যায়। এত ঘটনা। এরপরে যখন আমরা সুটেড বুটেড আইন কানুন বোঝা অনেক মানুষ যখন তাদের গণতান্ত্রিক অধিকারের কথা বলে, গণতান্ত্রিক অধিকার তো সেদিনই শেষ যেদিন আপনি নির্বাচিত হয়ে আপনি আপনার সমস্ত প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে গুম শুরু করলেন, তখন কিন্তু আপনি কিন্তু আর রাজনীতি করেন নাই। অর্থাৎ আমি একজন ডাক্তার, আমি চিকিৎসক, আমি চিকিৎসা করি ভালো, আমাকে অনেক বড় হসপিটালে দায়িত্ব দেওয়া আছে। যেদিন থেকে আমি মানে ইচ্ছাকৃতভাবে মানুষ খুন করা শুরু করলাম, ইচ্ছাকৃতভাবে অথবা প্রথমে দায়িত্ব অবহেলা, তারপর ডেলিভারেটলি, তখন কি আর আমি একটা ডাক্তার রইলাম? আমি তো আইনের চোখে যখন যাবে অথবা আমার যে কর্মকাণ্ড মানুষ দেখেই বুঝবে আমি অলরেডি ট্রান্সফর্মড হয়ে গেছি একটা ক্রিমিনালে। আর ক্রিমিনালের কোনো মানবাধিকার অনেক সীমিত সারা পৃথিবীতে, এবং ক্রিমিনালকে প্রথমে অবশ্যই আইনের আওতায় নেওয়াটা হচ্ছে বিশ্বের রেফারেন্স, সমস্ত রেফারেন্স। এবং মানবতা বিরোধী অপরাধ যারা করে তারা শুধু তার ওই পাড়া অথবা তার দেশের জন্য না, সে সারা পৃথিবীর যে কোনো দেশের জন্য বিপজ্জনক। এগুলো 80-90 বছর আগে সেটেল হয়ে গেছে, এবং ওই সেটেল বিষয় নিয়ে এই শহরে কিছু শিক্ষিত, তথাকথিত শিক্ষিত মানুষ, কেউ যদি আওয়ামী লীগ অথবা শেখ সাহেবকে পছন্দ করেন, সে করতেই পারেন, তার রাজনৈতিক অধিকার আছে, তার সব কিছু অধিকার আছে। কিন্তু একটা খুনি গেস্টাপোকে পক্ষে কথা বলে উৎপাদন, তাহলে ওই শিশুটির হত্যাকে তার বলতে হবে যে শেখ হাসিনা ওই হত্যাকাণ্ডটি সঠিকভাবে করেছে, এবং তিনি যে 1,500-কে হত্যা করেছেন, গুম করেছেন হাজার, না এনাফ নয়, আমাদের আরও খুন করতে হবে। তাইলে ওরকম একটা পার্টি করুন, ওরকম একটা পার্টি পৃথিবীর কেউ স্বীকৃতি দেয় কিনা দেখুন। এবং জাতিসংঘ যেখানে বলেছে এটা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, আমাদের এই সমাজে ওই মানুষগুলোর প্রতি করুণা ছাড়া আর কিছুই নয়। তবে সরকার যেভাবে এই অপরাধীরা যেভাবে আইসিটিতে নায়কের মতো করে মনে হয় যেন এফডিসি শুটিং চলছে, নো, এই আদালতে কোনো আদালতেই আসামিদেরকে গ্লোরিফাই করা হয় না। এত নমনীয়তা, কমনীয়তা যারা আমরা বিভিন্নভাবে শিকার, যারা শহীদ পরিবার, যারা আহত, যে লক্ষ লক্ষ মানুষ যারা নির্যাতিত হয়েছে ফ্যাসিবাদের, তারা কিন্তু এই দৃশ্য ভালো দেখছে না। আর আমি মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন এক্সাইলে ছিলেন, তিনি নিজেও নির্যাতিত একজন মানুষ, নির্যাতিত পরিবার, তার মাকে মানে এরকম পৃথিবীতে উদাহরণ খুব কম আছে, 70, 75, 80 বছর বয়সে মানুষকে মৌলিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং তিনি জনগণের ভালোবাসা নিয়ে যেভাবে এসেছেন, তার স্টেটসম্যান হওয়ার যে সুযোগ এবং তার যে সিম্পলিসিটি, তার যে ত্যাগ, এটাকে যদি কোনো মন্ত্রী যদি বিপরীত খাতে প্রবাহিত করেন, তাদের বিরুদ্ধে যত কঠোর ব্যবস্থা নেবেন, তার সেই সাফল্যটি ম্লান হওয়ার হাত থেকে ততই বেঁচে যাবে। এবং তিনি সত্যি একজন প্রধানমন্ত্রী থেকে স্টেটসম্যানের লেভেলে যাবেন, যেটা তার মা অনেক সীমাবদ্ধতা, মানে 100 রকমের ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি কিন্তু একটা লেভেল অতিক্রম করেছেন। জি, নূর খান, এই যে মৃত্যুর দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে নিরন্তর উস্কানি দিচ্ছেন এবং দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছেন, নানা সময় নানা মন্তব্য করছেন, তার ফিরে এনে তাকে বিচার করাটা আসলে কতটা জরুরি? একটা জিনিস হচ্ছে, দেখেন, তার বিরুদ্ধে তো মানবতা বিরোধী অপরাধের কারণে তার ইতিমধ্যে সাজা হয়েছে এবং তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি ফিরে আসতেই পারেন, ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, কিন্তু তিনি ফিরে এসে সোজা কারাগারে, এর বাইরে আর কোনো। চিফ প্রসিকিউটর আজকে যেটা বলছেন, 1, 2 নাম্বার হচ্ছে, এটা গেল সোজা সাপটা একটা বক্তব্য। আর একটা জিনিস হচ্ছে, তিনি ওখানে বসে কিছুদিন পর যে ধরনের কথাবার্তা বলছেন, এটা একটা উস্কানি দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করা। উনি কিন্তু মানে যদি আমরা আলোচনায় বসি তাহলে ধারণা করা যেতে পারে যে আসলে তো ওই অবস্থা, আর
না এসে উনি কি করতে পারেন, এটা একটা রাজনীতি করতে পারেন, অর্থাৎ ওনার কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য, অন্যদের উপরে আক্রমণ করার জন্য এবং দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য তিনি কিছু কাজ করতে পারেন, এবং যেটি এখন তার বক্তব্য বিবৃতিতে মনে হচ্ছে। আর পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে লিটন ভাই যে বক্তব্যগুলি দিলেন এইটার জন্য আমরা মনে রাখি, অর্থাৎ আমরা বলতে এখন আমরা যারা আছি তাদের এটা মনে রাখাটা জরুরি। কারণ এখন কিন্তু আর কাস্টোডিয়াল ডেথ দেখতে চাই না, এখন গুম দেখতে চাই না। দুর্ভাগ্যজনক হচ্ছে 1-2টি ঘটনা তো হচ্ছে, এটাকে তো অস্বীকার করার উপায় নাই। এর দায় কিন্তু শেষ পর্যন্ত সরকারের ঘাড়েই পড়বে। এখন দেখা যাচ্ছে আমরা প্রথম দিকে ওই সরকারের আমলেও শুনেছি চোর ডাকাত মারে, এখনও সেই কথা বলা হয়, সুন্দরবনের ডাকাত তমুক তমুক অস্বীকার করা হয়, কিন্তু দিন শেষে কিন্তু দেখা যায় যে না, ঘটনাগুলির সাথে তাদের এক ধরনের সংশ্লিষ্টতা আইন শৃঙ্খলা বাহিনীর থাকে। এবং সরকারের দায়টা কি? সরকারের দায় হচ্ছে এগুলি কন্ট্রোল করা। সেই কন্ট্রোল যখন করতে পারবেন না তখন কিন্তু সরকারের উপরই দায় বর্তাবে, এবং সেই জায়গাটাও আমাদের খেয়াল রাখতে হবে। ধরেন শেখ হাসিনা, একদিকে আমরা বিপদে আছি হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত এই 2 বছরেও আমরা দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি করতে পারিনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও উন্নতি করা যায়নি। এখনও আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা অন্যান্য বাহিনী যারা এই ধরনের অপরাধগুলির সাথে ফ্যাসিস্ট সরকারের সময় যুক্ত ছিলেন তাদের কিন্তু এখন পর্যন্ত তাদের জায়গায় অনেকেই আছেন, এবং সেই জায়গাটিতে একটা ভয় কিন্তু আমাদের রয়ে গেছে। আবার পাশাপাশি দেখেন বাংলাদেশে মসজিদের ইমাম থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন, এবং তারা পালিয়ে যে চুপচাপ আছেন সেটাও দেখি না। ফেসবুকে তো কিছু জিনিস দেখছি আমরা, ওই র্যাব ইন্টেলিজেন্সের হেড লন্ডনে বসে এখন নানান রকম গল্প ছড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে সমস্ত 2জন অন্ততপক্ষে 2-3জন লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল ভারতে অবস্থান করছেন, এবং তারাও তাদের তৎপরতাও বিভিন্ন সময় যেভাবে শোনা যাচ্ছে তাতে এক ধরনের উস্কানি শেখ হাসিনার তরফ থেকে দেওয়া এবং এদেরকে দিয়ে কিছু কাজ করানো, এই চেষ্টাগুলি হবে। কিন্তু বাংলাদেশের মানুষ এই যে গত 1 মাস ধরে যে সমস্ত ভিডিও ক্লিপিংস আমাদের সামনে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে, এটা তো আর এআই দিয়ে বানানো না। দেখেন ভাইয়ের লাশ নিয়ে 2 বোন কাঁধে করে মিছিল করা, তারপরে যে গোপী যে মেয়েটা মারা গেল নারায়ণগঞ্জে, রিয়া গোপ, হ্যাঁ, এই যে ঘটনাগুলো, মুগ্ধর ঘটনাগুলি যখন চোখের সামনে আসতেছে, অন্যান্য শহীদদের ঘটনা, সেই সাজোয়া জান থেকে ডেড বডি ফেলে দেওয়া, এই সমস্ত জিনিস যখন আমাদের চোখের সামনে আসছে, এখন পর্যন্ত কি এই ঘাতকরা বা যারা সরকার পরিচালনা করেছিলেন যে রাজনৈতিক শক্তি, তারা কি এই ব্যাপারে এখন পর্যন্ত দুঃখ, ক্ষমা বা দায় স্বীকার করেছেন? কোনো অনুশোচনা তো নেই, কোনো অনুশোচনা নেই। এবং অবাক কাণ্ড হচ্ছে তাদের ভিতরে, আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে তারা যারা আসছে, যে ধরনের ভাষা, আমাদের এই দিক আমরা দেখেছি 5 তারিখের পরে অনেকের ভাষায় নিয়ে আমরা কথা বলেছি, অনেকের ভাষা নিয়ে কথা বলেছি, এখন দেখছি পাল্টা জায়গার থেকে একই রকম ভাষা বা আরও খারাপ ভাষা ব্যবহার করা হচ্ছে। এবং এই ভাষা ব্যবহারের ক্ষেত্রে দেখবেন যে আমাদের এখানে দুর্ভাগ্যজনক হচ্ছে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে ব্যাপক মাত্রায়। আমি নারী পুরুষকে আলাদা বলতে চাচ্ছি না, কিন্তু মানে অবস্থাটা বোঝানোর জন্য যে এই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই অশ্লীল বক্তব্য দেওয়া, অশ্লীল গালি দেওয়া, এগুলিতে হচ্ছে। তো এইটা দিয়ে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে আমাদের রাজনীতির যে কালচার, সেটাকে ভেঙে ফেলার চেষ্টা হয়েছে 5 তারিখের পরপর, এবং এখন এটা আরও তীব্র আকার ধারণ করছে। আরেকটা জিনিস দেখেন, এখন পর্যন্ত আমরা একটা মানে কমন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাইতে পারিনি। এটা কিন্তু আমাদের জন্য ভয়াবহ মনে হচ্ছে। যেমন ধরুন 5 তারিখের আগ পর্যন্ত বা 5 তারিখের পরেও বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে বসে যে বক্তব্য দিয়েছেন যে আমরা নির্বাচনের পরে ঐক্যমত বা জাতীয় সরকার এই বিষয়গুলিকে বিবেচনায় আনব। বিশ্বাস করেন দেশের অবস্থা কিন্তু ভালো না। এটা কিন্তু রাজাসনে বসে বোঝা যায় না। এটা বুঝতে হলে রিকশায় চড়তে হয়, বাসে চড়তে হয়, হাঁটতে হয়, ফুটপাতে কথা বলতে হয়। আবারও বলছি, দেশের অবস্থা না অর্থনীতির অবস্থা না রাজনীতির অবস্থা, কোনো অবস্থাই কিন্তু ভালো না। উচিত একটা জায়গায় ঐক্যমতে আসা রাজনীতিতে,
কারণ আপনি এরকম হুঙ্কার শুনবেন মাঝে মাঝে, এবং হুঙ্কারের পরে আল্লাহ না করুক এখানে দুই একটা ঘটনাও তারা ঘটাইতে পারে। এই দিকটাও আমাদের বিবেচনায় রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে এই প্রতিশোধমূলক যে ব্যবস্থাগুলি, এই জায়গা থেকে বেরোনোর জন্য ঐক্যমতের বাইরে কোনো কিছু করে লাভ হবে না, এবং সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আর কত রক্ত, আর কত ভেদাভেদ, আর কত লড়াই, আর কত সংগ্রাম। আমরা একদিকে বলতেছি এই জাতির লড়াকু জাতি না, আবার দেখছি লড়াই করেই তো এই জাতি টিকে আছে এখন পর্যন্ত। জি, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই, ভারতের সাথে আমাদের অভিন্ন নদী আছে, সেই জায়গায় গঙ্গার যে চুক্তি, সেই চুক্তি মেয়াদের বিষয় আছে, সেই জায়গায় মানে এই নতুন সরকার তার তো এই জায়গাগুলো ভারতের সাথে এমনিতেই অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্কের যে বিশাল টানাপোড়েন ছিল, সেই জায়গাগুলো কাটিয়ে এই চুক্তিগুলোর জায়গায় আসলে বর্তমান সরকারের কি করা উচিত, কোন পথে হাঁটা উচিত? আপনি দেখেন যে গঙ্গা চুক্তি করা হয়েছিল 1996-এ, 30 বছর। এটা এই বছরের 11ই ডিসেম্বর এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তিস্তার তো চুক্তি হয়ই নাই, এবং আমাদের যে আরো অনেক মহাপরিকল্পনার পথে না, মহাপরিকল্পনা কি, তিস্তার পানির জন্য ভারতের সাথে একটা চুক্তি হওয়ার কথা ছিল 2011 সনে, কিন্তু সেই চুক্তি হয়নি। এছাড়াও কিন্তু অনেক নদী আছে বাংলাদেশের, যে 54টা ট্রান্স বাউন্ডারি রিভার বলা হয় ভারতের সাথে, তার ভিতরে 3টা নদী আবার বাংলাদেশ থেকে ভারতে গেছে। আর কিন্তু আসলে 100-রও অধিক, 120টারও অধিক নদী আছে যেগুলি ভারত থেকে বাংলাদেশে আসছে, সেগুলিকে লিপিবদ্ধ করা হয় নাই যে কোনো কারণেই হোক। 120টা 124টা বলা হয়, এখন এটা কোনো অফিসিয়াল কোনো নাই, কিন্তু এটা রিভার অ্যান্ড পিপলের লিস্ট আর কি। আচ্ছা, আমিও জানি বেশ কয়েকটা নদীর কথা। এখন এই পানি চুক্তি যে আপনি করবেন, এই পানিকে ভারত করে আপনার জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। আর একটা ফ্যাক্টর আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে বর্ষাকালে কিন্তু প্রচুর পানি আসে, আর শুষ্ক মৌসুমে জানুয়ারি থেকে মে মাসে পানি কিন্তু খুব কম আসে। এই যত পানি আসে তার 90% পানি আসে বর্ষাকালে, 10% পানি আসে ন্যাচারালি ওই শীতকালে, মানে শুষ্ক মৌসুমে। ওই পানিটাকেই তারা তখন ডাইভার্ট করে। যেমন ধরেন এই তিস্তার প্রায় সব পানি তারা গজলডোবা বলে একটা জায়গা আছে, সেখান থেকে নিয়ে যায়। এখন আমরা চুক্তিটা কিভাবে করতে পারি? প্রথমত আমাকে যদি বলা হয় যে আপনারা, কারণ সাধারণত বাংলাদেশের এই যে পানি চুক্তি এগুলিকে ঢাক গুড় এগুলি কিন্তু আলোচনা করা হয় না, হঠাৎ করে একটা করে আসে। যেমন এই যে 30 বছরের যে চুক্তিটা করা হয়েছে, এই চুক্তি ভালো চুক্তি হয় নাই, এখানে কোনো গ্যারান্টি ক্লজ নাই, এখানে ঠিক মতো আপনার আরবিট্রেশনের কোনো ব্যবস্থা নাই, অনেক কিছু নাই। তারপরও একটা চুক্তি ছিল। এখন সেই জায়গায় এখন নবায়নের প্রশ্ন আসছে। নবায়ন আপনি কিভাবে করবেন? আপনি কি জাস্ট এক্স্যাক্টলি সেইভাবেই নবায়ন করবেন? সেভাবে নবায়ন করলে আপনার লাভ কি? আপনি 30 বছরে আপনার সুন্দরবনের লবণাক্ততা আরও বাড়ছে, আপনি গড়াই বলেন, মাথাভাঙ্গা বলেন, মধুমতি বলেন, সেই সব নদী তো আপনার বায়োডাইভার্সিটি নাই, শুকাইয়ে গেছে এবং পানি পায় না। সুতরাং আমাদের চুক্তি করতে হবে নতুনভাবেই করে। সেটা হচ্ছে যে আমরা শুধু ফারাক্কা পয়েন্টে পানির কথা চিন্তা করব না। আমাদের এখানে যে ফারাক্কা পয়েন্টে শীতকালে যে পানি আসে, তার 75% পানি আসে হলো নেপালের ঘাগর নদী, কোশি নদী, আরও কয়েকটা নদীর থেকে, হিমালয়ের নদী থেকে বরফ গলা পানি। এবং ওইটা অ্যাকচুয়ালি এই গ্রীষ্মকালে এই মানে শুষ্ক মৌসুমে নেপালের পানিটাই কিন্তু মেইন। নেপালকে আমাদের ইনক্লুড করতে হবে, কিন্তু ভারত তো সেটা চায় না। আপনি যেমন ধরুন যেটাকে এইভাবে আনতে হবে, যেমন ব্রহ্মপুত্রে ওইখানে একটা ব্যারেজ করতেছে, ড্যাম করতেছে চায়না, গ্রেট বেন্ড বলে একটা জায়গা আছে, সেখানে তারা 60,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি, ওইটা ভারত অবজেকশন দিছে, ভালো মতো অবজেকশন দিছে। ওইখানে এই ব্রহ্মপুত্র নদীতে তো বাংলাদেশের ভেতর দিয়েও যায়। বাংলাদেশ কিন্তু চায়নার সাথে একটু আলোচনা করতে পারে, অর্থাৎ মাল্টি স্টেট যে একটা আলোচনা নদীর ব্যাপারে, সেটাকে ইনিশিয়েট করার প্রয়োজনীয়তা আছে। এবং এই যে আমাদের তথ্যেরও ঘাটতি আছে। আপনি দেখেন যে কলকাতা বন্দরের জন্য এরা 40,000 কিউসেক পানি ওই নিয়ে চলে যায় আপনার ওই দিয়া ভাগীরথী যে লিঙ্ক দিয়া ফারাক্কার কাছ থেকে ফারাক্কা পয়েন্টে। এই কলকাতা বন্দর কি তারা সেভ করতে পারছে? 500 কোটি, 800 কোটি, 900 কোটি টাকা প্রতি বছর তারা ড্রেজিং করে, পায় 500 কোটি টাকা। এখনও কিন্তু এটা কিন্তু ওরা এইটাকে ইউজ করতেছে এই কারণে
এই কারণে ইউজ করতেছে যে আমাদের উপর একটা চাপ রাখার জন্য। আমরা দেখেন এই যে গঙ্গা ব্যারেজটা, পদ্মা ব্যারেজকে করা হচ্ছে, এটা আমি মনে করি কি যে আমাদের পানির ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হওয়ার একটা ধাপ। আমরা বর্ষাকালের পানিটাকে আমরা ধরে রাখবো প্রায় এরপরে 3 BCM বিলিয়ন কিউবিক মিটার পানি ধরে রাখবো, ওইটাকে আমরা ধীরে ধীরে ছাড়বো। এখানে তাদের যে এটাকে সম্পূর্ণ সমস্যার সমাধান করবে তা তো না, কিন্তু সাবস্ট্যান্সিয়ালি করবে। আমি মনে করি তিস্তার ব্যাপারে আমাদেরকে ভারতের উপর নির্ভর করা যাবে না। আমাদের দাবি ছাড়বো না, আমাদের পানির দাবি একেবারে কঠিনভাবে আমাদেরই করতে হবে। আমাদের একটা এই ওয়াটার ডিপ্লোম্যাসির জন্য একটা সেল করা দরকার। সেই সেলটা হবে হাইড্রোলজিস্ট, ইকোলজিস্ট, আপনার রিভার ইঞ্জিনিয়ার, প্লাস ডিপ্লোম্যাট, প্লাস আপনার নদীর আইন যারা জানে, এইসব অ্যাক্টিভিস্ট, তাদেরকে নিয়ে করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ভারতে যেসব পরিবেশবাদী লোক আছে যারা চায় না যে এইসব, তারা ড্যামের বিরুদ্ধে কাজ করে, তারা নদীকে, ওখানে অনেক আছে, কিন্তু তাদেরকে আমরা নিয়ে এসে সেমিনার করি না কেন? আমাদের পিপল টু পিপলই করতে হবে। আমাদের পিপল টু পিপল একটা যোগাযোগ করতে হবে। শুধুমাত্র শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি এদের উপর নির্ভর না করে আমরা যদি ভারতের যারা পরিবেশবাদী লোক আছে, যারা শুভবতী লোক আছে, সেই সব লোকগুলিকে আমরা যদি ইনভলভ করতে পারি, এবং আমাদের এটা কঠিন হবে, ইটস নট গোয়িং টু বি ইজি। এবং তিস্তায় যেমন ধরুন, তিস্তায় আমরা চাইনিজদের আনতে চাচ্ছি, 12,000 কোটি টাকার একটা রাফ একটা এস্টিমেট করছে। আমরা এটা নিজেরা ফাইন্যান্স করতে পারি না। আমরা যদি গঙ্গা পদ্মা ব্যারেজকে ফাইন্যান্স করতে পারি 34,000 কোটি টাকা, আমাদের চাইনিজ আনার দরকারটা কি? আমরা তো ভারতের সাথে গন্ডগোল করতে চাচ্ছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের নদগুলি ভালো থাকে, ভারতের সাথে সম্পর্ক, নদী ব্যবস্থাপনাটাকে ঠিক হ্যাঁ। রাখা। তো আমরা আমেরিকার যে আপনার US আর্মির যে ইঞ্জিনিয়ারিং কোর, তারা এই বিষয়ে ওয়ার্ল্ড ফেমাস, বিসিসিপি নদী টদী সব কিছু ওরা মেনটেন করে। আমরা আমেরিকানদের নিয়ে আসি, এত বড় চুক্তি করলাম আমেরিকার সাথে, গম কিনতেছি অনেক দাম দিয়ে, আমরা তাদেরকে বলি না কেন ভাই তোমরা আমাদের এই তিস্তা এই নদীটাকে একটা সমস্যার করো, তোমরা কিছুটা ওয়ার্ল্ড ব্যাংকে টাকা এনে দাও। আপনার ডিপ্লোমেসি চালাইতে হবে এইভাবে, অ্যান্টাগনাইজ করে তো লাভ নেই। অ্যান্টাগনাইজ আপনি করবেন, বিরাট গন্ডগোল হয়ে যাবে। যখন আপনি সিন্ধু চুক্তি বাতিল করে থুয়ে দিচ্ছেন, অ্যাবিয়েন্সে আনছে, বাতিল করা যায় না। সিন্ধু চুক্তি সারা ওয়ার্ল্ডের পানি চুক্তির মধ্যে একটা নাম করা চুক্তি, এটা খুব রেজিলিয়েন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় হয়েছে, কিন্তু ভারত সেটাকে একেবারে অ্যাবিয়েন্স মানে ঠিক আছে আমি ধরে রাখলাম, এদিকে আমি এটাকে বাতিলও করতে পারতেছি না, কিন্তু এটা আমি স্টপ করে রেখে দিল। তাই আমাদের হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য ভারতের সাথে গন্ডগোল করা না, মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নদ নদীগুলিকে প্রবাহমান রাখা, বায়োডাইভার্সিটি মেনটেন করা। তা করতে গেলে যা যা করা দরকার আমাদের তাই করতে হবে। জি, রাজুকুজ্জামান রতন, আপনি নিজেও কিছুটা বলছিলেন, এই যে জুলাই গণ অভ্যুত্থানের তো দ্বিতীয় বর্ষপূর্তি একেবারেই সামনে। আজকে এই দ্বিতীয় বর্ষপূর্তিতে দাঁড়িয়ে প্রত্যাশা প্রাপ্তির হিসেবটা আপনি কিভাবে মেলাবেন? এবং নূর খান যেটি বলছিলেন, যেটা যাতে ঐক্যমতের জায়গাটা আসলে অটুট রাখা। জুলাইয়ের আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই যে আমরা একটা সাহস পেয়েছিলাম যে যত বড় অত্যাচারই হোক, আর নির্বাচনকে যত নিজের মতো করে করার চেষ্টাই করুক না কেন, জনগণের বিক্ষোভের মুখে অত্যাচারীদের সমস্ত শক্তি, সমস্ত কিছু যে মানে একদম তাসের ঘরের মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়, এইটা সৃষ্টি করেছে জনগণের মধ্যে। অন্তত সেই সাহসটা তৈরি হয়েছে। এখন শাসকদের সেই শিক্ষাটা নেওয়া উচিত যে জনগণের এই সাহসটা আছে। এটা হলে ভবিষ্যতে কেউ আর দুর্বিনীত হতে পারবে না, এটা একটা দিক। কিন্তু সমস্ত বড় ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বিজয়, জনগণ বিজয় অর্জন করে এবং কিছুদিন পরে বিজয়টা হাতছাড়া হয়ে যায়। আমরা এটা বারবার দেখেছি, 90-এর ক্ষেত্রেও আমরা এরকম দেখেছি। এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধ বলি যে যুদ্ধকে, সেই যুদ্ধের পরেও কি আমাদের যে মুক্তিযুদ্ধের সুফল আমরা পুরোপুরি পেয়েছি? আমাদের মধ্যে এই বেদনাটা থাকে যে সমস্ত সংগ্রামের পরেই একদল সুবিধাভোগীর কাছে গিয়ে সংগ্রামের সমস্ত সুফল পুঞ্জীভূত হয়। তো জুলাইয়ের পরেও আমরা দেখলাম 1.5 বছর যে সরকার ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সময় একটা পথরেখা তৈরি করার জায়গা ছিল, কিন্তু তারা পথরেখা তৈরি করার চাইতে ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর ছিলেন বেশি, যে কারণে অনেকগুলো কাজ শুরু হয়েছিল সেগুলো শেষ হয়নি, এবং সেটা আর একটা নতুন নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে আমাদের এখানে। এখন যেটা হলো, জুলাইয়ের সেই চেতনাটার আমাদের ভুলে যাওয়া যাবে না। 1, 2 নম্বর হচ্ছে যে জুলাইয়ের অপূর্ণ স্বপ্নটাকে কাউকে না কাউকে তো ঝান্ডাটা তুলে রাখতেই হবে। আমরা মনে করি প্রত্যেকেরই আমাদের এইটা যে যেখানে আছি সেখান থেকে বলা উচিত যে
আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচন চেয়েছিলাম, আমরা জবাবদিহিমূলক সরকার চেয়েছিলাম, আমরা দমন পীড়ন মুক্ত একটা দেশ চেয়েছিলাম, আমরা গুমের বিরুদ্ধে শান্তিতে ঘুম পাড়তে চেয়েছিলাম, যাতে আমাদেরকে বলতে না হয় যে আমরা নাই হয়ে গেলাম, কোথায় গেলাম তারও কোনো খবর নাই। কিন্তু পরবর্তীতে আমরা গুমের পরিবর্তে গণপিটুনি দেখলাম, আমরা ডেমোক্রেসির পরিবর্তে কখনো কখনো মবক্রেসি ঘটাতে দেখলাম এবং সেগুলোকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা দেখলাম। আমরা ক্রস ফায়ার কিলিংয়ের পরিবর্তে আমরা এখন ট্যাগ কিলিংয়ের অনেক ঘটনা দেখেছি। এগুলোকে বন্ধ করতে হবে, করে জুলাইকে আমাদের অন্তত এই জায়গায় রাখতে হবে যে আমাদের অনেকগুলো কাল পর্বে 69-এর গণঅভ্যুত্থানের কথা যেমন আমরা বারবার বলি, আমরা যেমন 90-এর গণঅভ্যুত্থানের কথা বলি, আমরা 24-এর গণঅভ্যুত্থানের কথাও বলবো, কিন্তু অদ্ভুতভাবে 24 দিয়ে 71-কে ঢেকে ফেলার একটা চেষ্টা হয়েছিল। সেটা করতে গিয়ে কিন্তু 24-কেও আমরা তাৎপর্যহীন করে ফেলেছি, 71-কেও কালিমালিপ্ত করার চেষ্টা করেছি। এইটা বন্ধ করা দরকার। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এই অভ্যুত্থানের পরে একটা অদ্ভুত ব্যাপার আমাদের খুব ভাবায়, বাংলা ভাষায় কিন্তু কোনো কুৎসিত গালি নাই। আমাদের যত কুৎসিত গালি, এবং যেটা নূর ভাই বলেছেন মাদেরকে নিয়ে, আমাদের মেয়েদেরকে নিয়ে, সবে হয় হিন্দি, না হলে উর্দু, না হলে ইংরেজি। এই গণ অভ্যুত্থানের পরে আমরা একদম কুৎসিত গালির একটা প্রতিযোগিতা দেখলাম, এবং সেটা বাংলার সঙ্গে হিন্দি, বাংলার সঙ্গে উর্দু মিশিয়ে এমনভাবে একদল গালি চর্চা হলো, সে এক একজন গালির বাদশা হয়ে গেলেন আমাদের এখানে। এটা আমাদের কিন্তু রুচির মানটাকেও অনেকখানি নামিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের একটু ফিরে দাঁড়ানো দরকার। আর সর্বশেষ যেটুকু বলতে চাই, পানি, এই পানিটা একদিকে আমাদের জন্য যখন আমরা আপদ হিসেবে দেখছি, কিন্তু পানি তো আমার সম্পদ। গোটা পৃথিবীর মিঠা পানির 6ষ্ঠ বৃহত্তম ভাণ্ডার আমরা, আমরা ভাণ্ডারটা আমরা রক্ষা করতে পারি নাই। ভারত আমাদের পানি দেয় না, এটা হচ্ছে ভারতের বিরুদ্ধে আমাদের এই ক্ষোভ, আমাদের এই রাগ, আমাদের এই অভিযোগগুলো চলতেই থাকবে। কিন্তু নিজের অভ্যন্তরে যে পানিটা আছে, সেটা যে দূষণ করি, দখল করি, সেটাও আমরা রক্ষা করতে হবে। এক আর একটা দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে, ধরুন আমাদের তিস্তা ব্যারেজ কেন 18-19 বছরের মধ্যে এটা ব্যর্থ জিনিস হয়ে গেল? কারণ ভারত পানি দেয় নাই। ঠিক তেমনি আমরা পদ্মা ব্যারেজ নিয়ে অনেক আশাবাদ করছি, কিন্তু সেটার পরিণতি কী হবে সেটাও আমাদের একটু ভালো করে ভাবতে হবে। পানির জায়গায় কখনো যেন ভারত আবার এই অজুহাত তৈরি করতে না পারে, তোমরা তো বিকল্প ব্যারেজ করেছো, এখন তার পানির দরকার নেই। কিন্তু পানি তো আমার ন্যায্য হিস্সা, ওটা ন্যাচারাল রাইট, ওই জায়গাটা আমাদের ছাড়া যাবে না। আর একটা উদাহরণের জন্য বলি, মেকং নদী 6টা দেশের মধ্যে দিয়ে, এই মেকং অববাহিকা শুরু হয়েছে যদি চীন এবং মায়ানমার দিয়ে ধরি, শেষ হয়েছে ভিয়েতনামে, হ্যাঁ, সাউথ চায়না সিতে গিয়ে পড়েছে। এখন এইখানে লাওস, কম্বোডিয়া, 4টে কমিশন, তারা মিলে একটা কমিশন করেছে, কিন্তু উৎসে যে 2টা দেশ প্রধান, তারা মায়ানমার এবং চীন, তারা এটাতে স্বাক্ষর করে নাই। এখন মায়ানমার আর চীন স্বাক্ষর না করার কারণে এটা নিয়ে একটু সমস্যা আছে, কিন্তু বাকি যে ভাটির যে 4টা দেশ, তারা কিন্তু নিজেরা একটু চেষ্টা করছে। আমার একটু হয়েছিল, যাওয়ার একবার সুযোগ হয়েছিল কম্বোডিয়াতে। ওরা নদীটাকে কত ভালোভাবে যে রক্ষা করে, একটা পানি উৎসব করে 6 দিন ব্যাপী। ওরা বলে এই পানি আমার রক্ষা করতে হবে। এবং মেকং জায়ান্ট পাঙ্গাস নামে একটা আছে আমাদের পাঙ্গাস, ওটা প্রায় 300 কেজির মতো হয়। আমারই বন্ধু বাংলাদেশ ফিশারিজ জায়ান্ট ক্যাটফিশ, ওটা এখানে সাদা পাঙ্গাসের ইয়েটা করেছে। ওটা আমাদের এখানেই এটা হয়েছে 87 কেজি পর্যন্ত ওজন হয়েছে। এবং এ সবসময় সবুজ শ্যাওলা খায়, মানে সেও কোনো খায়, অন্য মাছ খায় না, বরঞ্চ নদীকেও পরিষ্কার রাখে। এখন তারা চেষ্টা করছে তাদের মতো করে নদীটাকে রক্ষা করতে, পানিটাকে রক্ষা করতে। আমাদেরও কিন্তু এই জায়গায় আসা উচিত যে উপর থেকে যে পানি আসে তার ন্যায্য হিস্যার জন্য যেন আমরা লড়াই করব। যে পানিটা আমার পেয়েছি সেইটাকে কিভাবে আমি দূষণের হাত থেকে রক্ষা করব, এবং পানির দূষণের সাথে সাথে রাজনীতিকেও যেন আমরা দূষণের হাত থেকে বাঁচাতে পারি, সেই সংগ্রামটা আমাদের করতে হবে। শামসুল আলম লিটন, এই যে জুলাইয়ের চেতনা যেন আমরা ভুলে না যাই এবং বিজয়টা যেন হাতছাড়া না হয়, এটা আমার রতন ভাই ঠিকই বলেছেন। আমরা অর্জন করি, ধরে রাখতে পারি না, এটা আমাদের একটা জাতিগত একটা সংকট আর কি। আমাদের প্রত্যেক জাতিরই কিছু স্ট্রেংথ আছে, কিছু উইকনেস আছে, এটা আমাদের উইকনেস, কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নাই, কারণ আমরা সামনে এগোচ্ছি। আমি একটা কথা বলে শুধু এই ব্যাপারটা বলতে চাই আর কি, মানে জুলাইয়ের যে আনুষ্ঠানিকতা, এখানে আবেগ যতখানি আছে, মানে সেখানে আদর্শের অথবা কর্মসূচির অথবা ভবিষ্যৎ নির্মাণের, রিপাবলিক গঠনের, এই যে এত রক্ত, এত কষ্ট, এত পরিবার, এত আত্মত্যাগ, এই তরুণরা কিন্তু কোনো কিছুর জন্য করেনি, মন্ত্রী এমপি কিছু। সো ওর প্রতি শ্রদ্ধাটা তখনই হবে যখন রিপাবলিক গঠনের জন্য কাজগুলো হবে, এবং সব কিছুতে হায় হায় না করে
দীর্ঘমেয়াদী প্ল্যানের ভিত্তিতে কাজগুলো করা, এর সঙ্গে অর্থনীতি, রাজনীতি সব কিছুই, এবং রেজিলিয়েন্ট একটা নেশন হিসেবে গড়ে তোলা। একটা কথা, একটা কনক্লুশন আমি বলতে চাই, ইদানিং আমরা ওই যে শিক্ষামন্ত্রী তো খুবই আলোচিত নানা কারণে, তার একটা কথাকে নিয়ে ট্রল হয়েছে, যদিও আমার ভাষায় এই ট্রলটি হচ্ছে বিলিয়ন ডলারের পিয়ার, যে নকল আর হবে না। তো একজন শিক্ষামন্ত্রী যদি 10 বছর আরাধনা করে একটা আন্দোলন এগিয়ে নিয়ে যায়, তাহলে এরকম একটা কিছু অর্জন করতে পারে, যেটা উনি মুখে মুখে দিয়েছেন। এই কথারই আরেকটা দিক আমি বলি, হয়তো নানা প্রেক্ষাপটের আলোচনা চলতে পারে। পুলিশ আর গুলি করবে না, বিডিআর আর গুলি করবে না কাউকে রক্ষার জন্য, এই কথাটা কিন্তু বুঝতে হবে। এখানে আমরা আলোচনা অথবা জুলাই, এটা মানে আমরা যদি মনে করি আমরা কম হারিয়ে ফেলেছি, বেশি হারিয়ে ফেলেছি, বুঝি নাই, অথবা এটা কিন্তু রাজনীতিকরা কী করলো না করলো, কতটুকু কী করলো, কোন রাজনীতিকরা বেসিক জায়গায় যেতে পারলো কি পারলো না, মানুষের কিন্তু তাতে যায় আসে না। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটে, এর ক্যারেক্টার অ্যানালিসিস করলে সোশ্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি কিন্তু বুঝতে পারি মানুষের মধ্যে যে চেতনাটা ঢুকেছে, পুলিশের মধ্যে যে চেতনাটা ঢুকেছে, নিরাপত্তা রক্ষীদের মধ্যে যে চেতনাটা ঢুকেছে, এইটা কিন্তু বেরোতে অন্তত আমার যে 90-এর আন্দোলনে যেহেতু আমরা ছিলাম এবং আমরা 71-এর প্রজন্ম, এটা বের হতে অন্তত 2-3 দশক লাগবে। এর মধ্যে আমাদের নিশ্চয়ই আর কতগুলো পুলিশের বলি আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলটা ফেরাটাও তো আবার খুব জরুরি। না, দেখুন এইগুলো হচ্ছে তাত্ত্বিক কথা। মনোবল, যেই পুলিশ বাহিনী জীবনে কোনোদিন 25শে মার্চের কালো রাত ছাড়া এরকম বিভীষিকা কোনোদিন দেখেনি, অথচ তার মধ্যে কত পার্সেন্ট দায়ী বলুন তো, কত পার্সেন্ট দায়ী? যে খুনিগুলোকে তৈরি করা হলো, একজন প্রধানমন্ত্রী একজন ওসি এবং এসআইর সঙ্গে এবং মিড লেভেলের সমস্ত পুলিশ অফিসারের সঙ্গে কী সম্পর্ক রক্ষা করতেন, কিসের সম্পর্ক? আমরা পুলিশে শুনেছি 8-10 জন আইজি, মিলিটারির ভিতরে 10-15 জন মিলিটারি চিফ, সচিবালয়ে ভর্তি, যেখানে আমরা দেখেছি মাত্র 40-50 জন সচিব আর 70-80 জন এডিশনাল সেক্রেটারি, সেখানে 200-250 সচিব, এই সচিব সেই সচিব, কই সচিব, 23 সচিব, পুলিশের মধ্যে 8 জন 10 জন সচিব। দেখুন, এই ভদ্রমহিলা শুধু 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 যে খুন করে গেছে তা না, আমাদেরকে অন্তত 50 বছরের জন্য আমাদের সব তছনছ করে দিয়ে গেছে। রাজনীতিকরা এটা নিয়ে কেন পার্লামেন্টে আলোচনা করেন আমি জানি না। এই যে ক্ষমতার লড়াই, মানুষ কিন্তু ক্ষমতার লড়াই আপনাদেরকে ক্ষমতাবান করবে, আপনাদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সব বেছে নেবে, আপনাদেরকেই ইয়ে করে, আপনারা সিস্টেমগুলোকে ডেভেলপ করে নেবেন আস্তে আস্তে। একেবারে প্রথমেই আপনারা একটা পৃথিবীর সেরা সংসদ উপহার দিয়ে দেবেন, এটা সেন্সিবল মানুষ কোনোদিন আশা করে না। কিন্তু রিজনেবল গ্রাউন্ড, মানুষের বিশ্বাস হতে হবে যে আমরা যেই পরিবর্তনের জন্য এই রক্ত ঝরেছে সেটা শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়। এবং রাজনৈতিক দলগুলো এই জায়গায় কিন্তু একই কথা বলেন, প্রধান দল, সরকারি দল, বিরোধী দল সবাই কিন্তু এই কথাটা বলছেন, এবং প্র্যাকটিস ওনাদেরকে করতে হবে, কারণ পুলিশ আর বিডিআর তার বুকের তাজা রক্ত দিয়ে আপনাকে রক্ষা করবেন, আমাকে রক্ষা করবেন। জি, নূর খান, এই যে 24-এর গণ অভ্যুত্থান, এত রক্ত যেন বৃথা না যায়। দেখেন, 24 নিয়ে আসলে এখন পর্যন্ত আমার যেটা মানে আমার নিজের একটা ধারণা আছে, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত 24 নিয়ে সিদ্ধান্ত কিভাবে 24 হলো, কেন হলো, মোটা দাগে অনেক কথা বলছি, কিন্তু বাস্তবিক অবস্থা হচ্ছে বাংলাদেশের যতগুলি গণ অভ্যুত্থান এই পর্যন্ত সংগঠিত হয়েছে, প্রত্যেকটা গণ অভ্যুত্থানের ক্যারেক্টার যদি খেয়াল করেন, যেখানে রাজনৈতিক দলগুলির অ্যালায়েন্স ছিল, ছাত্র সংগঠনের ভিতরে অ্যালায়েন্স ছিল, ঘোষণা ছিল, ডিমান্ড ছিল, কর্মসূচি ছিল, এবং সেইটার ভিত্তিতে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং পরবর্তীতে রাজনৈতিক দল ওইটার ভিত্তিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু 24 তারিখ মানে 24 সালের যে গণ অভ্যুত্থানটা আমাদের সামনে এসছে, সেইটা দেখেন শুরুটা হচ্ছে, যদি আমরা খেয়াল করি, অনেক আগের থেকেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, তারপর ছাত্র সংগঠনগুলি অনেক রকম চেষ্টা করছে। এর আগেও কোটা বিরোধী আন্দোলন ছিল, তারপর ওই যে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ছিল। সব আন্দোলনের কিন্তু যেই জিস্ট, সেটা কিন্তু এসে 24-এ এসে জমা হয়েছে। 24-কে যদি আপনি শুধুমাত্র 1 মাসের আন্দোলন দিয়ে বিবেচনা করেন, তাহলে এই আন্দোলনটা বুঝতে আপনার আসলে একটা ব্যর্থতা থাকবে। 24 কিন্তু ধারাবাহিক এই স্বৈরশাসকের আমলের যতগুলি মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্ট থেকে শুরু করে যতগুলি মুভমেন্ট, তারই ধারাবাহিকতায় 24টা এসছে। এবং দেখেন 24টায় এক ধরনের, আমরা এখন কি দেখছি, এখন এই দল বলছে আমি পাইওনিয়ার, ওই দল বলছে আমি পাইওনিয়ার, ওই দল বলছে আমার ছাত্র সংগঠন এই ডিক্লেয়ার করছে। কিন্তু বাস্তবে যেটা, যে 24-এর
গণ অভ্যুত্থানের প্রাককালে বাংলাদেশের সাধারণ মানুষ এই মুভমেন্টটাকে আগায় নিয়ে গেছে। এখানে কোনো ডিরেকশন দরকার হয়নি, খুবই সামান্য কিছু বিষয় ছিল, যেমন 6 তারিখ না 5 তারিখ ছাত্রদের নেতৃত্বটা ছিল, কিন্তু রাজনৈতিক দলের কিন্তু অনুপস্থিতিটা কিন্তু এইবারের মুভমেন্টে আমরা দেখেছি। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে 5 তারিখের পর কে কোন কেকের বড় অংশটা নেবে এইটা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেল, এবং কেউ লাশের হিসাব দিয়ে পায়োনিয়ার হওয়ার চেষ্টা করলো, কেউ নানানভাবে, কেউ বলল আমার ছাত্র সংগঠন 6 তারিখে 5 তারিখ বানিয়েছে সুতরাং আমি মূল, এইভাবে। কিন্তু একবার কে যে বৃথা যেন না যায়, এটা রক্ষা করতে হলে প্রথম এবং শেষ কথা হচ্ছে মানুষের ভিতরে আস্থা তৈরি করতে হবে যে আপনি আসলেই মানে 24-এর চেতনা ধারণ করে দেশটাকে এগিয়ে নিতে চান। এই আস্থা যদি আপনি না ধারণ করাইতে পারেন কোনো লাভ হবে না। ডক্টর মঞ্জুর আহমেদ, যদি আপনার কাছে শুনে শেষ করবে যে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাবটুকু। জুলাই গণ অভ্যুত্থানের কথা বলি, তার আগে একটা বলি যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বলে উনি একটা ডিক্লারেশন দিছে। এটা নিয়ে কিন্তু বেশ তোলপাড় হচ্ছে, বেশ একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি শুধু সংক্ষেপে এটা বলি, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না, আসার কোনো বাস্তব কোনো কারণ নাই। এই পর্যন্ত এই পৃথিবীতে আপনি যদি 100 বছরের ইতিহাস দেখেন, যারা ডিকটেটর মানে কর্তৃত্ববাদী ব্যক্তি আর কি, সরকার প্রধান, যারাই ক্ষমতাচ্যুত হয়েছে, অন্য দেশে আশ্রয় নিছে, তখন একজনও ফেরত যেতে পারে নাই, শুধুমাত্র আর্জেন্টিনার হুয়ান পেরন। তো সেটা প্রেক্ষিত ছিল আলাদা। হুয়ান পেরনকে মানে মিলিটারিরা খেদাইছিল, জনগণ না। এখানে যাদেরকেই খেদাইছে, যেমন ধরেন আপনার দুবালিয়ার গেছে 25 বছর পরে যে জেল কাটছে, মার্কোস বাইরে মানে খেদাই দিছে দেশ থেকে, সে কিন্তু আর ফেরত যায় নাই। ঠিক শেখ হাসিনা পক্ষে এই বাংলাদেশে আর কোনোদিন আসা সম্ভব হবে না, এটা কঠিন শোনায়। এই দেশে তার নাগরিক, এদেশে কিন্তু সে আসতে পারবে না। কেন? এদের ক্ষমতার ভিত্তি ছিল মিলিটারি, পুলিশ এবং গেস্টাপো, গোয়েন্দা বাহিনী টাহিনী। এইগুলি তো অন্যদের হাতে চলে গেছে, তাদের তো ক্ষমতার কোনো বেস নেই। সুতরাং এই কথাগুলি বলে যেটা জুলাইয়ের যে একটা সাকসেস হয়েছিল, সেটাকে কিন্তু এরা ব্যর্থ করার জন্য দেশের ভিতরে কিন্তু একটা মানে অনাস্থা, একটা অস্থিরতা তৈরি, এবং সে এখন ভারতের ক্রিমিনাল হিসেবে কাজ, ভারত তাকে দিয়ে যে সে চলে যাচ্ছে, দেশের ভিতরে একটা অস্থিরতার সৃষ্টি হবে, এইসব জিনিস হচ্ছে। আসলে আমাদের ঐক্য বজায় রাখতে হবে, জুলাইয়ের চেতনাটাকে বজায় রাখতে হবে, এবং দুর্নীতিকে জাতীয় শত্রু হিসেবে দেখতে হবে। আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।